আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ডাক্তার সৌরভ। আমি হচ্ছে এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচের জন্য এইচএসসি বোর্ড এমসিকিউ সলভ ক্লাস গত লাস্ট যেদিন নিয়েছিলাম সেদিন প্রাণীবিজ্ঞান সেকেন্ড চ্যাপ্টার নিয়েছিলাম। আজকে সেকেন্ড চ্যাপ্টারের বাকিটুকু প্লাস পঞ্চম চ্যাপ্টারটুকু নিব আর কি। হ্যাঁ, আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং বোর্ড ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আর সবাই একটু তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও ক্লাসটা। আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, সাউন্ড প্লাস বোর্ড ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। ওকে, সেই সাথে সবাই একটু ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি ক্লাস লিঙ্কগুলো। হ্যালো, সাউন্ড কি ঠিকঠাক আছে? হ্যালো, সাউন্ড কি ঠিকঠাক আছে? আশা করি সাউন্ড ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, বোর্ডটা কি একটু বাঁকা বাঁকা লাগতেছে মনে হচ্ছে, দেখি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ওকে, শুরু করি। দেখো, আমরা লাস্ট আমরা মনে হয় 94 পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, 94 পর্যন্ত পড়ছিলাম, আজকে আমরা 94 থেকে পড়বো। দেখো, আমরা ঘাসফড়িংয়ের যে মুখপাঙ্গ ছিল, ঘাসফড়িংয়ের কী ছিল বলো তো? মুখপাঙ্গ ছিল। হ্যাঁ, মুখপাঙ্গের মধ্যে কী ছিল? ল্যাবডাম ছিল, ল্যাবিয়াম ছিল, তারপরে ম্যাকজিলা ছিল, ম্যান্ডিবল ছিল। হ্যাঁ, ল্যাবডাম, ল্যাবিয়াম, ম্যাকজিলা, ম্যান্ডিবল ছিল। ল্যাবডাম, ল্যাবিয়াম ছিল, ম্যাকজিলা ছিল, আর কি ছিল বলো তো? ম্যান্ডিবল ছিল। হ্যাঁ, ল্যাবডাম ছিল, ল্যাবিয়াম ছিল, ম্যাকজিলা ছিল, আর একটা কী ছিল? ম্যান্ডিবল ছিল। এখন খেয়াল করে দেখো, আমরা একটু আঁকাই। কি কি ছিল বলো তো? তোমার ল্যাবডাম ছিল, ল্যাবডামটা ছিল হচ্ছে তোমার এই যে এরকম ল্যাবডাম আছে, এটা এটা হচ্ছে ল্যাবডাম, যেটা হচ্ছে উপরের দিকের ঊর্ধ্ব অষ্ট হিসেবে কাজ করে। যেটা কি হিসেবে কাজ করে? ঊর্ধ্ব অষ্ট হিসেবে কাজ করে, এটা হচ্ছে ল্যাবডাম। এরপরে আসি আমরা তোমার হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংসটা কেমন ছিল? হাইপোফ্যারিংসটা ছিল এই যে এরকম, এটা হচ্ছে হাইপোফ্যারিংস। এটা হচ্ছে হাইপোফ্যারিংস। এটা কি বলতো? হাইপোফ্যারিংস মানে উপজিহ্বা। এটা হাইপোফ্যারিংস। এটা কি? হাইপোফ্যারিংস। এটা হচ্ছে হাইপোফ্যারিংস, এটা হচ্ছে উপজিহ্বা হিসেবে কাজ করে। হাইপোফ্যারিংস এটা কি হিসেবে কাজ করে? উপজিহ্বা। এরপরে তোমার ল্যাবডাম, ল্যাবিয়াম। এরপরে কি ছিল তোমার? ল্যাবিয়াম ছিল। এরপরে ছিল ল্যাবিয়াম। ল্যাবিয়ামটা কেমন ছিল? ল্যাবিয়ামটা ছিল হচ্ছে তোমার এই যে এরকম। এইটা মেনটাম, এইটা এই অংশটার নাম কি? মেনটাম। মেনটাম। তারপরে এটা আছে সাবমেন্টাম। মেনটাম, সাবমেন্টাম, মেনটাম আছে, সাবমেন্টাম আছে। তারপরে তোমার এই যে এই অংশটার নাম আছে লিগুলি। লিগেউলি, এই অংশটার নাম কি? লিগেউলি। লিগেউলি, এই অংশটার নাম কি? লিগেউলি। তারপরে তোমার এখানে ছিল তোমার ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি, সরি, এটা হচ্ছে ল্যাবিয়াল পাল। এটা কি? ল্যাবিয়াল পাল। এটা আছে তোমার ল্যাবিয়াল পাল। এটা কি? ল্যাবিয়াল পাল। তাই না? তোমার মাত্র যেটা দেখলাম, এটা
এই তোমার এইটা হচ্ছে তোমার ল্যাবিয়াম, ল্যাব্রাম, এটা কি ল্যাবিয়াম, এটা হচ্ছে ঊর্ধ্ব অষ্ট, আর এটা হচ্ছে নিম্ন অষ্ট হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে? এটা নিম্ন হিসেবে অষ্ট হিসেবে কাজ করে। এর কি কি অংশ আছে? মেন্টাম আছে, সাবমেন্টাম আছে, নরনক্ষম লিগুলি আছে। আর এটা হচ্ছে পাল্প, ল্যাবিয়াল পাল্প, সংবেদী রোমযুক্ত ল্যাবিয়াল পাল্প, সংবেদী রোমযুক্ত ল্যাবিয়াল পাল্প। তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা নিচের তোমার উদ্দীপকের চিত্রটি, নিচের কোনটি উদ্দীপকের চিত্রের অংশ? তাহলে কি হবে? কার্ডো, গ্যালিয়া, মেন্টাম, স্ট্যাপস। এটার উত্তর কি হবে? মেন্টাম। এটার উত্তর কি হবে? মেন্টাম হবে, মেন্টাম। দেখো কার্ডো, কার্ডো স্টাইপস, হ্যাঁ কার্ডো স্টাইপস, গ্যালিয়া, এগুলো আসলে ম্যাগজিলার অংশ। এগুলো কার অংশ? ম্যাগজিলার অংশ। তাহলে আমি ম্যাগজিলাটা একটু আঁকাই দিই। দেখো ম্যাগজিলাটা কেমন ছিল? ম্যাগজিলা, এখানে তোমার ম্যান্ডিবল ছিল, এখানে কি ছিল? ম্যান্ডিবল। এই যে দাঁত আছে, দাঁতযুক্ত এই অংশটার নাম কি? ম্যান্ডিবল। এই অংশটার নাম আছে ম্যান্ডিবল, এই অংশটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তারপরে তোমার এইখানে এই যে ম্যাগজিলার গোড়ার দিকের অংশটাকে বলা হয় কার্ডো, ম্যাগজিলার গোড়ার দিকের অংশকে কি বলা হয়? কার্ডো। তারপরে তোমার কার্ডোর পরের অংশটার নাম স্ট্রাইপস, কার্ডোর পরের এই অংশটার নাম কি? স্ট্রাইপস। তারপরে নখর সদৃশ ল্যাসিনিয়া, তাহলে এই অংশটার নাম আছে স্ট্রাইপস, এই অংশটার নাম কি? স্ট্রাইপস। তারপর নখর সদৃশ অংশটার নাম কি? ল্যাসিনিয়া, ল্যাসিনিয়া। তারপরে এই অংশটার নাম হচ্ছে গ্যালিয়া। তারপরে পালপিফার, সরি এটা হচ্ছে পালপিফার, এটার নাম কি? পালপিফার, পালপিফার। তারপরে ঢাকনার ন্যায় অংশটাকে বলা হয় গ্যালিয়া, ঢাকনার ন্যায় অংশটাকে কি বলা হয়? গ্যালিয়া, ঢাকনার ন্যায় অংশকে বলা হয় গ্যালিয়া। তাহলে ম্যাগজিলার, ম্যাগজিলা, এটা হচ্ছে ম্যাগজিলা, ম্যাগজিলার গোড়ার দিকের অংশকে বলা হয় কার্ডো। তারপরে অংশটার নাম স্ট্যাপস। তারপরে এই যে নখসদৃশ অংশটার নাম আছে ল্যাসিনিয়া, নখসদৃশ অংশটার নাম কি? ল্যাসিনিয়া, নখসদৃশ অংশটার নাম হচ্ছে ল্যাসিনিয়া, ল্যাসিনিয়া। আর এইখানে সংবেদী রোমযুক্ত থাকে ম্যাগজিলারি পাল্প, সংবেদী রোমযুক্ত কি থাকে? ম্যাগজিলারি পাল্প থাকে, সংবেদী রোমযুক্ত ম্যাগজিলারি পাল্প থাকে, সংবেদী রোমযুক্ত কি থাকে? ম্যাগজিলারি। তাহলে দেখো কার্ডো ম্যাগজিলার গোড়ার দিকের অংশ, ডাকনান্য অংশ গ্যালিয়া, স্ট্রাইপস আছে। এরপরে খেয়াল করে দেখো, এরপরে খেয়াল করে দেখো নিচের উপাঙ্গটির ক্ষেত্রে যা প্রযোজ্য, যা প্রযোজ্য, খাদ্য চূর্ণকরণে সাহায্য করে না, খাদ্য চূর্ণ করে মূলত তোমার ম্যাগজিলার ম্যান্ডিবল, খাদ্য চূর্ণ করবে কে? ম্যাগজিলার ম্যান্ডিবল। এটা কি অধোষ্ঠ? হ্যাঁ অধোষ্ঠ। পাল্প আছে, হ্যাঁ এই যে এগুলো পাল্প, ল্যাবিয়াল পাল্প। তাহলে উত্তর কত হবে? 96 সি হবে, 96 উত্তর হবে সি, 96 উত্তর কত হবে? সি হবে, 96 উত্তর হবে সি, 96 উত্তর কত হবে? সি হবে। ওকে, ঠিক আছে। এরপরে ঘাসফড়িংয়ের উদরের খণ্ডকে বিদ্যমান, উদরের খণ্ডকে দেখো আমরা বলছিলাম যে বক্ষ আর উদর এখানে কিছু হাড্ডি থাকে, হাড্ডিগুলোকে বলা হয় স্ক্লেরাইট, হাড্ডিগুলোকে কি বলে? স্ক্লেরাইট। এর মধ্যে অঙ্কীয় দিকের স্ক্লেরাইটকে বলা হয়, আমাদেরও সামনে স্টারনাম আছে, ওদেরও এই অঙ্কীয় দিকের হাড্ডিকে বলা হয় স্টারনাম। পার্শ্বে থাকে প্লিউরন, পার্শ্বে কি থাকে? প্লিউরন। পৃষ্ঠে মানে পিঠের দিকে থাকে টার্গাম। তাহলে অঙ্কীয় দিকে থাকে স্টারনাম, পার্শ্বে প্লিউরন, অঙ্কীয় দিকে স্টারনাম, পার্শ্বে প্লিউরন, পৃষ্ঠে টার্গাম, পৃষ্ঠে টার্গাম। হ্যাঁ এটা হচ্ছে বক্ষে। উদরের ক্ষেত্রেও অঙ্কীয় দিকে স্টারনাম, পৃষ্ঠের দিকে টার্গাম, কিন্তু পার্শ্বে কোনো প্লিউরন থাকে না। উদরের ক্ষেত্রে কোনো প্লিউরন থাকে না, বক্ষে থাকে, উদরে কোনো প্লিউরন থাকে না। তাহলে উত্তর কত হবে? 97-এর এ হবে, 97-এর উত্তর কত হবে? এ। এবার রুই মাছের বক্ষ পাখনারশ্মির সংখ্যা, আচ্ছা এটা একটু আমি ক্লিয়ার করে দিই। দেখো এটা একটু ক্লিয়ার করে দিই। সেটা রুই মাছের পাখনা মোট, মানে রুই মাছের দুই ধরনের পাখনা থাকে। কয় ধরনের পাখনা থাকে? দুই ধরনের। একটা হচ্ছে যুগ্ম পাখনা বা জোড় পাখনা, একটা হচ্ছে তোমার যুগ্ম পাখনা বা জোড় পাখনা, আর একটা হচ্ছে অযুগ্ম পাখনা, আর একটা কি পাখনা? অযুগ্ম পাখনা। যুগ্ম পাখনা আছে তোমার বস দিয়ে মনে রাখবা, বস। বক্ষ পাখনা আর একটা হচ্ছে শ্রোণী পাখনা, বক্ষ পাখনা আর একটা কি পাখনা? শ্রোণী। আর অযুগ্ম পাখনা আছে তিনটা, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পৃষ্ঠ আর পুচ্ছ, পায়ু পৃষ্ঠ আর পুচ্ছ পাখনা, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা। যুগ্ম হচ্ছে বস, বক্ষর শ্রোণী। মনে রাখবা পুচ্ছ পাখনা এটাই আছে প্রধান চলনাঙ্গ, ঘাসফড়িংয়ের প্রধান, রুই মাছের প্রধান চলনাঙ্গ কে? পুচ্ছ পাখনা। এইখানে পাখনা রশ্মি সব থেকে বেশি থাকবে 19টা,
সব থেকে পাখনারশ্মি বেশি কোথায়? উচ্চ পাখনাতে, 19টা। এবার আমরা এই দুটা পড়ব। বক্ষশ্রোণী, মনে রাখবা শ্রোণীতে ন আছে না, ন দিয়ে 9টা, শ্রোণীতে ন দিয়ে কয়টা? 9টা, শ্রোণীতে ন দিয়ে 9টা, শ্রোণীর ন দিয়ে 9টা। বক্ষ, বক্ষ এর দ্বিগুণের কাছাকাছি, হ্যাঁ তোমার 16 থেকে 17টা হবে, 16 থেকে 17 মানে 18-র কাছাকাছি, 18-র আগেরটা, 9 দুগুণ 18, 18 আগেরটা, 16 থেকে 17, 16 থেকে 17, ওকে। তাইলে 16 থেকে 17। উচ্চ পাখনা কয়টা? 19টা। শ্রোণী ন দিয়ে 9টা, শ্রোণীর ন দিয়ে কয়টা? 9টা। বক্ষ, বক্ষ হচ্ছে 16 থেকে 17 মানে 9-এর দ্বিগুণ করে দাও। এবার আসি পায়ু পাখনাতে সব থেকে কম পাখনা রশ্মি থাকে, পায়ুতে থাকে 7টা, পায়ুতে সব থেকে কম কয়টা? 7টা পাখনা রশ্মি থাকে। একে দ্বিগুণ করে দাও, পৃষ্ঠ, পৃষ্ঠতে দ্বিগুণ মানে 14টা, 14-র কাছাকাছি আছে 15 থেকে 16টা, 15 থেকে 16টা। তাহলে এই পাখনা রশ্মিগুলো কিন্তু তোমার এমসিকিউতে আসে, হ্যাঁ। তাইলে দেখো বক্ষ পাখনা, তাইলে এটার উত্তর কত হবে? আমাদের শ্রোণীর 9, বক্ষ তার আগেরটা মানে 17 থেকে 18 হবে, 17 থেকে 18। রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র একটু কমেন্ট করে জানাও। রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোনটা? পদ্মা, মেঘনা, কর্ণফুলী, হালদা। আশা করি পারবা, একটু কমেন্ট করে জানাও। পদ্মা, মেঘনা, কর্ণফুলী, হালদা, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, হালদা, হ্যাঁ। এবার এইটা কিন্তু একটু আগে আমি আঁকাইছি, এটা কিন্তু ছিল ম্যাগজিলা। এই অংশটার নাম কি ছিল কি বলতো? ম্যাগজিলা। ম্যাগজিলার এই গোড়ার দিকের অংশকে বলা হয় কার্ডো, গোড়ার দিকের অংশকে কি বলে? কার্ডো। এইবার নখর সদৃশ অংশকে বলা হয় ল্যাসিনিয়া। একটু আগে কিন্তু পড়াইছি, নখর সদৃশ অংশটাকে আমরা কি বলবো? ল্যাসিনিয়া। নখর সদৃশ অংশকে বলবো ল্যাসিনিয়া। তারপরে এই অংশটার নাম হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে পালপিফার, 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 পালপিফার। তারপর এই অংশটার নাম ঢাকনার নাই, এটার নাম আছে গ্যালিয়া। ঢাকনার অংশটার নাম কি? গ্যালিয়া। আর এই অংশটার নাম তো তুমি জানো যে ম্যাক্সিলারি পাল্প। এই অংশটার নাম কি? ম্যাক্সিলারি পাল্প। তাহলে এক্স, এটা কিন্তু স্টাইপস। এক্স অংশটার নাম কি হবে? স্টাইপস। এক্স অংশটার নাম কি? স্টাইপস। এক্স অংশটার নাম হবে স্টাইপস। উদ্দীপকের গঠনটির কাজ কি? উদ্দীপকের গঠনটির কাজ কি? উদ্দীপকের গঠনটির কাজ কি? উদ্দীপকের গঠনটার কাজ কি মানে ম্যাক্সিলার কাজ কি? ম্যাক্সিলা খাদ্য ধরে রাখে, খাদ্যের স্বাদ গ্রহণ করে, পা পরিষ্কার করে। খাদ্য ধরে রাখে, খাদ্য ধরে রাখে না, খাদ্য ধরে রাখে না। খাদ্য ধরে রাখে মূলত ল্যাব্রাম আর ল্যাবিয়াম। খাদ্য ধরে রাখে কে? ল্যাব্রাম, ল্যাবিয়াম। খাদ্য ধরে রাখে ল্যাব্রাম, ল্যাবিয়াম। তাহলে এটার উত্তর হবে স্বাদ গ্রহণ করে, হ্যাঁ। এই যে পাল্প স্বাদ গ্রহণ করে, পাও পরিষ্কার করে, তাহলে উত্তর হবে 2, 3। 101-এর সি হবে। 101-এর উত্তর কত হবে? সি। 101-এর 4 দিয়ে কেন? এটা এটা একটা মনে হয় ভুল আছে, হ্যাঁ, ভুল আছে। এবার খেয়াল করি আমরা, রুই মাছের রেণু দৈর্ঘ্য কত মিলিমিটার পর্যন্ত হয়? আমাদের 3 ধরনের পোনা আছে। কয় ধরনের পোনা আছে? 3 ধরনের। রেণু পোনা, তারপরে আছে তোমার ধানি, তারপরে আঙ্গুলি পোনা। রেণু পোনা, ধানি পোনা, আর একটা কি পোনা? আঙ্গুলি পোনা। রেণু পোনার দৈর্ঘ্য 7, ধানি পোনা 12, আঙ্গুলি পোনা 30 মিলিমিটার। তাহলে রেণু, ধানি, আঙ্গুলি 7, 12, 30। রেণু, ধানি, আঙ্গুলি 7, 12, 30 মনে রাখবা। রেণু, ধানি, আঙ্গুলি 7, 12, 30। 7 মিলিমিটার, 12 মিলিমিটার, 30 মিলিমিটার। 7, 12, 30। 7, 12, 30। রেণু, ধানি, আঙ্গুলি 7, 12, 30। 7 মিলিমিটার, 12 মিলিমিটার, 30 মিলিমিটার। 7 মিলিমিটার, 12 মিলিমিটার, তারপরে 30 মিলিমিটার, হ্যাঁ। আচ্ছা, ও একটা, এটা হচ্ছে হালদা হবে, হ্যাঁ। 99-এর হালদা হবে। রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোনটা? হালদা। রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোনটা? হালদা। হালদা হবে, হালদা, ওকে, ঠিক আছে। 102-এর, হ্যাঁ 102-এর এ হবে, 102-এর এ হবে, হ্যাঁ 7 মিলিমিটার। এবার প্রোক্টোরিয়াম, আমরা পরিপাকনালীর অংশ পড়ছিলাম না? অগ্র পরিপাকনালী, মধ্য পরিপাকনালী, পশ্চাৎ পরিপাকনালী। অগ্র পরিপাকনালীর নাম কি ছিল? স্ট্রোমোডিয়াম। এটা ছিল আমাদের মুখছিদ্র থেকে, মানে তোমার হাইড্রার মুখছিদ্র থেকে শুরু করে গিজার্ড পর্যন্ত। আর মধ্য পরিপাকনালীর নাম ছিল মেসেন্টেরন, গত ক্লাসে পড়াইছিলাম। আর পশ্চাৎ পরিপাকনালী কোথায় থেকে ছিল? ইলিয়াম, কোলন, রেকটাম, পায়োছিদ্র। তাহলে দেখো এটা প্রোক্টোরিয়াম মানে পশ্চাৎ পরিপাকনালী, ক্রপ গিজার্ড তো হবেই না। তাহলে উত্তর কি? 2 আর 3। 103-এর 3 উত্তর হবে। 103-এর কত উত্তর হবে? 3। ইলিয়াম, কোলন, রেকটাম, পায়োছিদ্র। এবার সম্পূর্ণ রূপান্তর আর একটা ছিল
অসম্পূর্ণ রূপান্তর। রূপান্তর দুই ধরনের, সম্পূর্ণ, অসম্পূর্ণ। ঘাসফড়িংয়ের রূপান্তর কিন্তু ছিল অসম্পূর্ণ। ঘাসফড়িংয়ের রূপান্তর কি? অসম্পূর্ণ। এখানে ছিল ডিম, নিম, ইমাগো। ডিম, নিম, ইমাগো। আর এই অসম্পূর্ণ রূপান্তরের উদাহরণ ছিল ঘাসফড়িং, তেলাপোকা। আর সম্পূর্ণ রূপান্তরের কি হবে? সিকুয়েন্স কেমন হবে? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। উদাহরণ কি? মৌমাছি, প্রজাপতি। মৌমাছি, প্রজাপতি। তাহলে সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে সিকোয়েন্স কেমন? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। আর উদাহরণ কি হবে? মৌমাছি, প্রজাপতি। মৌমাছি, প্রজাপতি। আশা করি মনে থাকবে। এরপরে দেখো বায়োথলি, নিউম্যাটিক নালী, এটাও গত ক্লাসে পড়ানো হয়েছিল। তাহলে তুমি প্রশ্ন সলভ করলে কিন্তু কোরিলেট করে তোমার প্রশ্নে কমন আসবে। বায়োথলি, নিউম্যাটিক নালী কার সাথে যুক্ত থাকে? আমরা বলছিলাম বায়োথলি বা পটকা যে নালী দিয়ে অন্য নালীর সাথে যুক্ত থাকে, যে নালী দিয়ে অন্য নালীর সাথে যুক্ত থাকে তাকে আমরা বলছিলাম নিউম্যাটিক নালী। তাহলে উত্তর কি হবে? অন্য নালীর সাথে যুক্ত থাকে। এটার উত্তর হবে নিউম্যাটিক নালী। হ্যাঁ, নিউম্যাটিক নালী। যাদের নিউম্যাটিক নালী আছে তাদেরকে বলে ফাইসোস্টোমি। যাদের নিউম্যাটিক নালী নাই তাদেরকে বলে ফাইসোক্লিস্টি। ফাইসোক্লিস্টির উদাহরণ হচ্ছে টাকি আর কই। টাকি কই। হ্যাঁ, টাকি কই। এবার দেখো ঘাসফড়িংয়ের উদর অঞ্চলে কয়টি শ্বাসতন্ত্র থাকে? কয়টা বলছে, কয় জোড়া বলে নাই কিন্তু। কি বলছে? কয়টা। হ্যাঁ, কয়টা একটু কমেন্ট করে জানাও। 4টা, 8টা, 20টা, 16টা। আমরা জানি রুই মাছের ঘাসফড়িংয়ের ক্ষেত্রে শ্বাসতন্ত্র থাকে মোট 10 জোড়া বা 20টা। মোট কতগুলো? 10 জোড়া বা 20টা। এর মধ্যে বক্ষে থাকে 2 জোড়া। বক্ষে কয় জোড়া? 2 জোড়া। উদরে থাকে 8 জোড়া। বক্ষে 2 জোড়া, উদরে 8 জোড়া। যেহেতু উদর বলছে তাহলে 8 জোড়া মানে কত হবে? 16টা। 16টা। কয়টা হবে? 16টা। ঠিক আছে। এবার পুঞ্জাক্ষীর কোন অংশ আলো গ্রহণ করে? খুব সুন্দর একটা প্রশ্ন বলছে। কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোণ, র্যাবডম। একটু কমেন্ট করে জানাও। কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ, র্যাবডম। এই যে কর্নিয়া, এটা হচ্ছে লেন্সের মতো কাজ করে। কর্নিয়া কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। মনে রাখবো, কর্নিয়া কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। হ্যাঁ, কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া তৈরি হয়। ক্রিস্টালাইন কোণ, এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। ক্রিস্টালাইন কোণ কি হিসেবে কাজ করে? প্রতিসরণশীল কোণ হিসেবে কাজ করে। ক্রিস্টালাইন কোণ কি হিসেবে কাজ করে? প্রতিসরণশীল কোণ হিসেবে কাজ করে। এই সামিরা লুবা, 8টা না 16টা হবে। 8 জোড়া হবে। 8 জোড়া বা 16টা হবে। হ্যাঁ, তাহলে তোমার ক্রিস্টালাইন কোণ এটা কি হিসেবে কাজ করে? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। র্যাবডম এটা আলো গ্রহণ করে। র্যাবডম কি করে? আলো, র্যাবডমে আলো গৃহীত হয়। তাহলে 107-এর ডি উত্তর হবে। 107-এর উত্তর কত হবে? ডি। এবার রুই মাছের পাকস্থলী ও অন্ত্রে কোন ধমনীর মাধ্যমে রক্ত সংবাহিত হয়? রুই মাছের পাকস্থলী ও অন্ত্রে কোন ধমনীর মাধ্যমে রক্ত সংবাহিত হয়? হ্যাঁ, সাবক্লাভিয়ান ধমনী। দেখো এগুলা কিন্তু সব ডরসাল শাখা। তোমার দুই পাশের ল্যাটারাল ধমনী, দুই পাশের ল্যাটারাল ধমনী দেহের পৃষ্ঠীয় অঞ্চলে একটা শাখা তৈরি করতেছে, মানে ডরসাল অ্যাওর্টা তৈরি করে। এই ডরসাল অ্যাওর্টার বিভিন্ন শাখা আছে। ঠিক আছে, ডরসাল অ্যাওর্টার বিভিন্ন শাখা আছে। তার মধ্যে আছে সাবক্লাভিয়ান ধমনী। সাবক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত দিচ্ছে? বক্ষে। ক্লাভিকল থাকে না বক্ষে, এটা বক্ষে দেয়। প্যারাইটাল ধমনী দেয় দেহ প্রাচীরে। প্যারাইটাল ধমনী কোথায় দেয়? দেহ প্রাচীরে। দেহ প্রাচীরে। আর ইলিয়াক ধমনী দেয় শ্রোণীতে। বাকি সব কি হবে? সিলিয়াকো মেজেন্টেরি। আমি রক্ত সংবহন তন্ত্র থেকে কিছু কথা বলি, একটু শোনো। সেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায় রুই মাছের ক্ষেত্রে। হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যায়। আমি এটা একটু ছবি এঁকে একটু বুঝাই দিই। হ্যাঁ, তাহলে তোমাদের জিনিসটা মনে থাকবে। ছবি এঁকে একটু আমি জিনিসটা বুঝাই দিই। ধরো এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ড। দাঁড়াও এক মিনিট, কালো পেন টেনে, কালোটা নিই। দেখো এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। এই রুই মাছের হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে। কোথায় যাচ্ছে? আমাদের 4 জোড়া ফুলকাতে যায়। কয় জোড়া ফুলকাতে যায়? 4 জোড়া ফুলকাতে যায়। 4 জোড়া ফুলকাতে। তাহলে আমি এই সাইডেও 4 জোড়া ফুলকা আঁকাই দিই। 1 2 3 4 জোড়া ফুলকাতে যাচ্ছে। হ্যাঁ, 4 জোড়া ফুলকাতে যায়।
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে ফুলকাতে, তাহলে এটা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই ধমনীগুলোর নাম কি? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই ধমনীগুলোর নাম কি? অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। এই ধমনীগুলোর নাম কি? অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই ধমনীগুলোর নাম কি? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। ক্লিয়ার? এবার এই যে আমাদের ফুলকা থেকে এবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বেরোবে। ফুলকা থেকে কি সমৃদ্ধ রক্ত বেরোবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বেরোবে। ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয়, কি দিয়ে বেরোবে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। ধরো এটা প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। মনে রাখবা, এবার একটু লাল পেন নিই। প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে গঠন করে পার্শ্বীয় ধমনী। প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে কি গঠন করে? পার্শ্বীয় ধমনী। এই সেই পার্শ্বীয় ধমনী। এই ধমনীটার নাম কি? পার্শ্বীয় ধমনী, পার্শ্বীয় ধমনী বা ল্যাটারাল ধমনী। পরীক্ষাতে আসবে ল্যাটারাল ধমনী গঠন করে কে? প্রথম প্লাস দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে। আর 3 আর 4 এরা আগে একসাথে মিলে তারপরে এখানে উন্মুক্ত হয়। এরা একসাথে মিলে তারপরে এখানে উন্মুক্ত হয়। ক্লিয়ার? এবার দেখো, দুই পাশে ল্যাটারাল ধমনী দেহের সম্মুখ দিকে ক্যারোটিড ধমনী তৈরি করে মস্তিষ্কে যায়। দুই পাশে ল্যাটারাল ধমনী কি তৈরি করে? দুই পাশে ল্যাটারাল ধমনী দেহের সম্মুখ দিকে ক্যারোটিড ধমনী রূপে কোথায় যাচ্ছে? মস্তিষ্কে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মস্তিষ্কে যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আর দুই পাশে ল্যাটারাল ধমনী আর ক্যারোটিড ধমনী মিলে একটা ডিম্বাকার ধমনী বলয় তৈরি করে গলবিল অঞ্চলে, যেটাকে বলা হয় সার্কিউলাস সেপালিকাস। এটাকে কি বলা হয়? সার্কিউলাস সেপালিকাস, সার্কিউলাস সেপালিকাস। এই টপিক্সে সমস্যা থাকে সবার, তাই একটু পড়াই দিচ্ছি। হ্যাঁ, সেফালিকাস। দুই পাশের ল্যাটারাল ধমনী আর ক্যারোটিড ধমনী একটা ডিম্বাকার ধমনী তো বলয় তৈরি করে গলবিল অঞ্চলে, যেটাকে আমরা কি বলবো? সার্কিউলাস সেপালিকাস, সার্কিউলাস সেপালিকাস। আর এই প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এটা তোমার সিউডোব্রাঙ্কে রক্ত দেয়। সিউডোব্রাঙ্ক থেকে অপথ্যালমিক ধমনী রূপে তোমার চোখে যায়। তাহলে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এটা কোথায় যাচ্ছে? সিউডোব্রাঙ্কে। সিউডোব্রাঙ্ক থেকে অপথ্যালমিক ধমনী রূপে চোখে যায়। আর এইখানে ডরসাল অ্যাওর্টা থাকে। এই ডরসাল অ্যাওর্টার বিভিন্ন শাখা প্রশাখা থাকে, যেটা আমি মাত্রই বললাম। ওকে, ঠিক আছে। এবার চলে আসি, আশা করি বুঝতে পারছো। 109 নাম্বার, ল্যাব্রামের কাজ। ল্যাব্রামের কাজ, তাইলে তোমার মুখভঙ্গের কাজগুলো খুব ভালো করে পড়তে হবে কিন্তু। ল্যাব্রাম এটা খাদ্যবস্তু কাটে না, খাদ্যবস্তু কাটাকাটি করে কে? ম্যাক্সিলা ম্যান্ডিবল। খাদ্য ধরে রাখে, হ্যাঁ। স্বাদ গ্রহণ করে, হ্যাঁ। তাহলে উত্তর হবে 2, 3, 2, 3। ঘাস ফড়িংয়ের বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসতন্ত্র থাকে? অলরেডি আমরা জানি কত জোড়া শ্বাসতন্ত্র থাকে? 2 জোড়া। ঘাস ফড়িংয়ের বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসতন্ত্র থাকে? 2 জোড়া শ্বাসতন্ত্র থাকে, 2 জোড়া শ্বাসতন্ত্র থাকে। বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসতন্ত্র থাকে? 2 জোড়া। বক্ষ অঞ্চলে থাকে 2 জোড়া শ্বাসতন্ত্র। বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসতন্ত্র থাকে? 2 জোড়া শ্বাসতন্ত্র থাকে। ওকে, এরপরে খেয়াল করো, একটু আগেই কিন্তু এটা পড়াইছি। প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? একটু আগেই কিন্তু পড়াইছি। ক্রিস্টালাইন কোষ, র্যাবডম, কর্নিয়াজেন কোষ। একটু কমেন্ট করে জানাও, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? ক্রিস্টালাইন কোণ। প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? ক্রিস্টালাইন কোণ। আচ্ছা, পায়ের গঠন, এটাও গত ক্লাসে পড়াইছিলাম। 3 কোণা কক্সা, প্রথমে থাকে কক্সা, তারপরে ক্ষুদ্র ত্রিভুজাকার টোকান্টার, ক্ষুদ্র 3 কোণা কক্সা, ক 3 কোণা কক্সা, ক্ষুদ্র ত্রিভুজাকার টোকান্টার, ক্ষুদ্র ত্রিভুজাকার টোকান্টার, ক্ষুদ্র ত্রিভুজাকার টোকান্টার। হ্যাঁ, ক্ষুদ্র ত্রিভুজাকার টোকান্টার। তারপরে লম্বা নলাকার ফিমার, তারপরে ফিমারের পরে ছিল ফিমারের পরে কি ছিল বলতো? টিবিয়া, তারপর ছিল টার্সাস। তাহলে কক্সা, টোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। এই ছবিগুলা কিন্তু ভালো করে আঁকাইতে হবে। হ্যাঁ, ছবিগুলা খুব ভালো করে আঁকাইতে হবে। ওকে, সামিরা লুবা, আমাকে একটু জানাও কত নাম্বারের এ। হ্যাঁ, একটু নাম্বার সহ কমেন্ট করবা, ঠিক আছে? ওকে, এবার দেখো, এটাও কিন্তু একটু আগে আমি পড়াইছি। উদ্দীপকের গঠনটির প্রথম অংশ, এটা কিন্তু ম্যাক্সিলা। তাহলে তুমি ম্যাক্সিলার ছবি খুব ভালো করে দেখবা। ম্যাক্সিলার প্রথম অংশ, এই যে গুলার দিকের অংশটার নাম কি ছিল? আমি বলবো না, তোমরা কমেন্ট করে জানাবা। ল্যাসিনিয়া, স্টেটস, কার্ডোগ্যালিয়া, একটু আগে কিন্তু পড়াইছি। এই অংশটার নাম ছিল স্টেটস, এই অংশটার নাম কি ছিল? স্টেটস। আর নখর সদৃশ ছিল ল্যাসিনিয়া, মনে আছে না? নখর সদৃশ অংশটার নাম কি ছিল? ল্যাসিনিয়া। এই অংশটার নাম ছিল পালফিফার। আর ঢাকনার অংশ ছিল গ্যালিয়া।
আর এটা ছিল ম্যাক্সিলারি পাল্প, ম্যাক্সিলারি পাল্প, ম্যাক্সিলারি পাল্প, ম্যাক্সিলারি পাল্প ছিল। হ্যাঁ, তাহলে তুমি বুঝতেই পারতেছো প্রথম অংশটার নাম কি? কার্ডো। প্রথম অংশটার নাম কি? কার্ডো। প্রথম অংশটার নাম কি? কার্ডো। এরপরে আসি, দেখো এই যেটা, এটা ছিল রুই মাছের বায়ুথলি বা পটকা, বায়ুথলি বা পটকা। এর ক্ষেত্রে বায়ুথলি বা পটকার ক্ষেত্রে দ্বিস্তর বিশিষ্ট, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। টিউনিকা এক্সটার্না যোজক টিস্যু নির্মিত, টিউনিকা ইন্টারনা মসৃণ পেশি নির্মিত, টিউনিকা এক্সটার্না যোজক টিস্যু নির্মিত, টিউনিকা 113 এ না, কার্ডো। কার্ডো ল্যাসিনিয়া তো নখর সদৃশ, এই যে এ অংশটা ল্যাসিনিয়া নখর সদৃশ, এই যে এটা ছিল কার্ডো। তারপরে ছিল স্টাইপ, তারপর এই যে নখর সদৃশ এই অংশটা আসছে তোমার ল্যাসিনিয়া। তারপরের অংশটা ছিল তোমার পালফিফার, আর এইটা আছে তোমার ঢাকতির ন্যায় গ্যালিয়া। তারপরে এই যে সংবেদী রোমযুক্ত ম্যাক্সিলারি পাল্প, সংবেদী রোমযুক্ত ম্যাক্সিলারি পাল্প। আশা করি এই ছবি আর ভুলবা না। হ্যাঁ, এবার দেখো এই যে এ অংশটা, এ অংশটার নাম আছে, এটা একটা জালক না, এটা কি একটা জালক না? রক্ত জালক। জালক মানে রেটিয়া, যে রেটিকুলাম, রেটি মানে কি? জালক। তাহলে এটা রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া, রক্ত জালক, রক্ত জালক। হ্যাঁ, যেখান থেকে গ্যাস নিঃসৃত হয়। কি কি গ্যাস নিঃসৃত হয় আমরা জানি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। অক্সিজেন এনসিও, এনসিও, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত অঙ্গটার কাজ কি? আমরা মনে রাখবো আপোষ দিয়ে, আপোষ, আপোষ, আ দিয়ে আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, তারপরে তোমার অভিযোজনক্ষম ভাষাল অঙ্গ, অদে দুইটা, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে, অভিযোজনক্ষম ভাষাল অঙ্গ হিসেবে কাজ করে। প দিয়ে প্লবতা রক্ষা করে, প দিয়ে কি করে? প্লবতা রক্ষা করে। স দিয়ে শব্দ শোষণ, শব্দ শোষণ। প দিয়ে প্রতিধ্বনি, প দিয়ে প্রতিধ্বনি। তারপরে এক্সট্রা মনে রাখবা চাপ, এক্সট্রা কি? চাপ। তাহলে দেখো এটা অক্সিজেনের ভান্ডার হিসেবে কাজ করে, ঠিক আছে, শব্দ উৎপাদন করে। আর অভিযোজনক্ষম ভাষাল অঙ্গ মানেই ভারসাম্য রক্ষা করা। তার মানে 1 2 3 তিনটাই হবে, 1 2 3 তিনটে, 115 4, 115 4। এবার দেখো ঘাসফড়িং এর দেহে কোনটি দেখা যায়? কমেন্ট করে জানাও, ঘাসফড়িং এর দেহে কোনটি দেখা যায়? মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া থেকে নিডারিয়া পর্বে বা হাইড্রাতে। কোথায় দেখা যায় মেসোগ্লিয়া? হাইড্রাতে দেখা যায়। যারা দ্বিস্তরী নিডারিয়া পর্বে মেসোগ্লিয়া থাকে। হ্যাঁ, হিমোসিল, হিমোসিল কাদের থাকে বলতো? যাদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত। সিলেন্ট্রন, এটাও তোমার দ্বিস্তরিতে থাকে, হাইড্রাতে থাকে। সমখণ্ডকায়ন, সমখণ্ডকায়ন থাকে অ্যানিলিডাতে। সমখণ্ডকায়ন কাদের থাকে? অ্যানিলিডা, অ্যানিলিডা মানে কেশোযোগ, কেশোযোগ। তাহলে এটার উত্তর হবে হিমোসিল। ঘাসফড়িং এর দেহে কোনটা দেখা যায়? হিমোসিল দেখা যায়। 116 বি, 116 বি, 116 বি। ওকে, এবার রুই মাছের আইস কি ধরনের? রুই মাছের আইস কি ধরনের? সার্কুলার, ভেন্টিকুলার, কন্টকযুক্ত, সার্কুলার ও কন্টকযুক্ত। রুই মাছের আইস আছে সাইক্লয়েড আইস, সাইক্লো মানে গোল, বা সার্কুলার মানে কি? গোল, সার্কেল মানে গোল। হ্যাঁ, তাহলে রুই মাছের আইস কি ধরনের? সাইক্লয়েড আইস। ঘাসফড়িং এর রেচন অঙ্গ, দেখো নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ? অ্যানিলিডাদের রেচন অঙ্গ আছে নেফ্রিডিয়া। অ্যানিলিডা পর্বের রেচন অঙ্গ কি? নেফ্রিডিয়া। শিকাকোষ আছে প্লাটিহেলমিনথেস, শিকাকোষ কাদের? প্লাটিহেলমিনথেসের। শিকাকোষ কাদের রেচন অঙ্গ? প্লাটিহেলমিনথেসের। মালপিজিয়ান নালিকা, এটা আর্থ্রোপোডা মানে ঘাসফড়িং এর। মালপিজিয়ান বডি কর্ডাটা বা মানুষের রেচন অঙ্গ আছে মালপিজিয়ান বডি। মানুষের রেচন অঙ্গ কি হবে? মালপিজিয়ান বডি। মানুষের রেচন অঙ্গ আছে মালপিজিয়ান বডি। এবার আসি ল্যাবিয়াম, ল্যাবিয়ামের ছবিও আমি আঁকাইছিলাম। দেখো গ্যালিয়া, ঢাকনার নাই গ্যালিয়া, এটা কি ল্যাবিয়ামে থাকে? এটা ম্যাক্সিলাতে থাকে, আজকে পড়ালাম না, ম্যাক্সিলাতে গ্যালিয়া থাকে। মেন্টাম, সাবমেন্টাম, নরনক্ষম, লিগুলি আর ল্যাবিয়াল পাল্প, এটা ল্যাবিয়ামের অংশ। ল্যাবিয়ামের অংশ কি কি বললাম? মেন্টাম, সাবমেন্টাম, নরনক্ষম, লিগুলি আর ল্যাবিয়াল পাল্প। তাহলে উত্তর হবে 1 আর 3। কত উত্তর হবে? 1 আর 3 উত্তর হবে, 1 আর 3। ওকে, 1 আর 3, ঠিক আছে। এবার রুই মাছের যুগ্ম পাখনা, একটু আগে কিন্তু এটাও পড়াইছি। যুগ্ম পাখনা কি কি আমরা পড়ছিলাম? বস, বক্ষর, শ্রোণী। রুই মাছের যুগ্ম পাখনা হচ্ছে বস দিয়ে পড়ছিলাম, বক্ষর, শ্রোণী, 1 আর 2। আর পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, এটা হচ্ছে অযুগ্ম পাখনা। পায়ু, পৃষ্ঠ, পুচ্ছ, এগুলা কি হবে? অযুগ্ম পাখনা। পায়ু, পৃষ্ঠ, পুচ্ছ। ঠিক আছে, ওকে। আমাদের সাথে আছে মিল লিহাদ আহমদ, সুদীপ্তা কর, সামিরা লুবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।
সবাই একটু কমেন্ট করতে থাকো উত্তরগুলো। হ্যাঁ, এবার দেখো এটাও কিন্তু একটু আগে আঁকাইছি। এটা কি বলতো তোমার ল্যাবিয়াম। ল্যাবিয়ামের মধ্যে এটা মেন্টাম সাবমেন্টাম নরনক্ষম লিগুলি। আর এটা হচ্ছে এই অংশটা কি বলতো, এই অংশটা হচ্ছে ল্যাবিয়াল পাল্প। ল্যাবিয়াল পাল্প আর ম্যাক্সিলারি পাল্প এর কাজ হচ্ছে উপযুক্ত খাদ্য নির্বাচন করা। এর কাজ কি উপযুক্ত খাদ্য নির্বাচন করা, মনে রাখবা ম্যাক্সিলারি পাল্প আর ল্যাবিয়াল পাল্পের কাজ কি উপযুক্ত খাদ্য নির্বাচন করা, উপযুক্ত খাদ্য নির্বাচন করা। ঠিক আছে, কাটাকাটি এই যে কর্তন করা, কর্তন করা হচ্ছে ম্যাক্সিলা আর ম্যান্ডিবল। আর খাদ্যবস্তু লালার সাথে মিশে আছে জিহ্বা। জিহ্বার মতো কাজ করে কে হাইপোফ্যারিংস। জিহ্বার মতো কাজ করে কে হাইপোফ্যারিংস। কোন নদীকে মৎস্যখনি বলা হয়? আমরা অলরেডি জানি হালদা নদী। কোন নদী? হালদা। সুরমা, কর্ণফুলী, যমুনা, হালদা। কি হবে উত্তর? উত্তর হবে হালদা। কোন নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি বলা হয়? হালদা নদী। এস্টোমোডিয়াম। এস্টোমোডিয়াম মানে অগ্রপরিপাকনালী, মনে আছে? এস্টোমোডিয়াম মানে কি? অগ্রপরিপাকনালী। এটা ছিল মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত। মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, অন্ননালী, ক্রপ, গিজার্ড। মেসেন্ট্রন ছিল মধ্য পরিপাকনালী, তাহলে এটা তো হবে না, উত্তর হবে 1 আর 3। আর প্রোক্টোডিয়াম ছিল পশ্চাৎ পরিপাকনালী। প্রোক্টোডিয়াম কি ছিল? পশ্চাৎ পরিপাকনালী। এর অংশ ছিল ইলিয়াম কোলন রেকটাম পাইছিদ্র। ইলিয়াম কোলন রেকটাম পাইছিদ্র। 124 উত্তর করো। 124 সাবক্লাভিয়ান ধমনী কোন অঙ্গে রক্ত সরবরাহ করে? পড়াইছি, কিন্তু অনেকবার পড়াইছি। পাকস্থলী, যকৃৎ, বক্ষপাখনা, অগ্নাশয়। কমেন্ট করে জানাও 124, কমেন্ট করে জানাও। হ্যাঁ, 124টা তোমরা কমেন্ট করে জানাবা। এবার খেয়াল করো, 124 কমেন্ট করে জানাবা। খেয়াল করো, সাবিনা পতঙ্গের একটা বিশেষ অঙ্গ সম্পর্কে জানলো যার নামকরণ বিজ্ঞানী মালপিজিয়ান নাম অনুসারে হয়। তাহলে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা কি ছিল? পরিপাক অঙ্গ, রেশন অঙ্গ, শ্বসন অঙ্গ, রক্ত সংবহন অঙ্গ। তাহলে আমরা অলরেডি জানি মালপিজিয়ান নালিকা কি অঙ্গ? রেশন অঙ্গ। মালপিজিয়ান নালিকা হচ্ছে তোমার রেশন অঙ্গ। এবং দেখো আমাদের এই মালপিজিয়ান নালিকা কোথায় ছিল? আমি একটু ছবি আঁকাই। মালপিজিয়ান নালিকাটা কোথায় ছিল তোমার? মালপিজিয়ান, এটা হচ্ছে তোমার মেসেন্টেরন। এটা মেসেন্টেরন। এটা কি? মেসেন্টেরন বা মধ্য পরিপাকনালী। এটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম বা প্রোক্টোডিয়ামের অংশ। ইলিয়াম বা পশ্চাৎ পরিপাকনালীর অংশ। এই যে এখানে সুতার মতো কি ছিল তোমার? সুতার মতো তোমার মালপিজিয়ান নালিকা ছিল। এখন এই সুতাটাকে যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে এটাই মালপিজিয়ান নালিকা। এটাই কি মালপিজিয়ান। এই প্রান্ত কিন্তু বদ্ধ, এটা কিন্তু এর সাথে যুক্ত। এই মালপিজিয়ান নালিকা এখান থেকে কি কি গ্রহণ করে জানো? এর মধ্যে তো তোমার আছে, সেই হিমোলিম্ফ আছে। এই হিমোলিম্ফ থেকে গ্রহণ করে তোমার পটাশিয়াম ইউরেট। কি গ্রহণ করে? পটাশিয়াম ইউরেট। পটাশিয়াম ইউরেট শোষণ করে। তারপরে পানি শোষণ করে। আর আছে তোমার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তোমার কি কি তৈরি করে জানো? একটা তৈরি করে ইউরিক অ্যাসিড, যেটা রেশন অঙ্গ রেশন পদার্থ হিসেবে তোমার এই পদ দিয়ে বাইরে চলে যাচ্ছে, ইউরিক অ্যাসিড। সাথে তৈরি করা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। কি তৈরি করে? পটাশিয়াম বাইকার্বনেট প্লাস পানি তৈরি করে। পটাশিয়াম বাইকার্বনেট আর পানি, যেগুলো আবার রিঅ্যাবজর্পশন হয়। কি হয়? রিঅ্যাবজর্পশন হয়। কি হবে? রিঅ্যাবজর্পশন হবে। পটাশিয়াম বাইকার্বনেট আর পানি কি হবে? রিঅ্যাবজর্পশন হবে। তাইলে দেখো, খেয়াল করে দেখো, নাইট্রোজেন গ্রুপে বর্জ্য সংগ্রহ করে, ঠিক আছে। পটাশিয়াম বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করে, অসমোরেগুলেশন করে, হ্যাঁ এটাও করে। তিনটাই হবে। হ্যাঁ, তিনটাই হবে। 1 2 3 তিনটাই উত্তর হবে। হ্যাঁ, 124 বক্ষ পাখনা, ঠিক আছে। এবার খেয়াল কর, রুই মাছের চলাচলে সাহায্যকারী প্রধান পাখনা, এটাও পড়াইছি আজকে। বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা। পুচ্ছ পাখনা লেজ, এটা হচ্ছে প্রধান চলনাঙ্গ। পুচ্ছ পাখনা এটা হচ্ছে প্রধান চলনাঙ্গ। প্রধান চলনাঙ্গ হচ্ছে এটাই, পুচ্ছ পাখনা। ওকে, এবার রুই মাছের জোড় পাখনা কতটা? আমরা জানি জোড় পাখনা আছে 2টা, বক্ষ আর শ্রোণী। এবার আসি, দেখো স্পাইরাকল বা শ্বাসতন্ত্র সংখ্যায় 10 জোড়া। আমরা জানি বক্ষে 2 জোড়া, উদরে 8 জোড়া। তাহলে উদরে তো প্রথম 2 জোড়া তো উদরে না, প্রথম 2 জোড়া বক্ষে, তাহলে এটা হবে না। আর উদরে 4 জোড়া, এটা অ্যাক্টিয়াল গহ্বরে উন্মুক্ত হয়। হ্যাঁ, তোমার এই যে স্পাইরাকল, তারপরে এটা অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়ে তারপরে এটা ট্র্যাকিয়াতে যায়। তারপরে এটা কোথায় যায়? ট্র্যাকিয়াতে যায়। তারপরে এটা তোমার ট্র্যাকিয়াতে যায়। তাহলে এটার উত্তর হবে 1 আর 3। 129 বি। 129 উত্তর কত হবে? বি উত্তর হবে 129 বি। ঠিক আছে। নিচের কোন প্রাণীটি পঙ্গপালভুক্ত? আমরা জানি ঘাসফড়িং।
ঘাস ফড়িং কি হবে? পঙ্গপালভুক্ত। ঘাস ফড়িং কি হবে? পঙ্গপালভুক্ত। এবার উদ্দীপকের প্রাণীটির হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, এপি মানে কি? বাইরে, ক্রেনিয়াম মানে কি? মস্তক। এপি মানে বাইরে, ক্রেনিয়াম মানে কি? মস্তক। হেড মানে মাথা, ক্যাপসুল মানে কি? মাথার আবরণ, বা এটা মস্তকের বহিকঙ্কাল বলে, মস্তকের বহিকঙ্কাল বা হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়ামের অংশ কি কি আমরা অলরেডি পড়ছিলাম। ত্রিকোণাকার ভার্টেক্স, চওড়া চওড়া ত্রিকোণাকার ভার্টেক্স, চওড়া ফ্রন্ট, আয়তাকার ক্লাইপিয়াস, দুপাশে অবস্থিত জেনা। তাহলে ত্রিকোণাকার ভার্টেক্স, চওড়া ফ্রন্ট, আয়তাকার ক্লাইপিয়াস। এসকেপ পেডিসেল ফ্লাজেলাম, এটা হচ্ছে অ্যান্টেনার অংশ। এসকেপ পেডিসেল ফ্লাজেলাম কার অংশ? অ্যান্টেনার অংশ। আর ল্যাব্রাম, ল্যাবিয়াম এগুলা মুখবাঙ্গের অংশ। এগুলা কার অংশ? মুখবাঙ্গের অংশ। উদ্দীপকের প্রাণীটির বৈশিষ্ট্য, মস্তক হাইপোগনাথাস ধরনের, এটাও পড়াইছিলাম। তোমার মস্তকের নিচে মুখবাঙ্গ থাকে, মস্তকের নিচে কি থাকে? মুখভাঙ্গ থাকে। মস্তকের নিচে মুখভাঙ্গ থাকে, এই জন্য এদের মস্তক হাইপোগনাথাস ধরনের। এদের মস্তকে ওসেলি বা সরলাক্ষী থাকে 3টে, এটাও ঠিক আছে। 8 জোড়া স্পাইরাকল থাকে না, 10 জোড়া থাকে। তাহলে উত্তর হবে 132-এর এ উত্তর হবে। কত উত্তর হবে? 132-এর এ। এবার চলে আসি আমরা এটা। এটা কি জানো? এটা হচ্ছে তোমার ওদের হৃদযন্ত্র। এটা ওদের হৃদযন্ত্র। হ্যাঁ, হৃদযন্ত্র। ঘাসফড়িংয়ের তোমার ঘাসফড়িংয়ের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এরকম কিছু সাইনাস থাকে, এরকম কিছু কি থাকে? সাইনাস থাকে। এটা হচ্ছে তোমার পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দার উপরে থাকে পেরিকার্ডিয়াল সাইনাস। এই পেরিকার্ডিয়াল সাইনাসে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্র থাকে। 1 2 3 4 5 6 7, এরকম 7 প্রকোষ্ঠ কি থাকে? হৃদযন্ত্র থাকে। আর হৃদযন্ত্রের সাথে এই যেখানে অ্যালারি পেশি থাকে। তাহলে এই চিহ্নিত অংশগুলোর নাম কি? অ্যালারি পেশি। এই চিহ্নিত অংশটার নাম কি? অ্যালারি পেশি। এই চিহ্নিত অংশটার নাম কি? 131-এর সি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এ চিহ্নিত অংশটার নাম কি? অ্যালারি পেশি। অ্যালারি পেশি। উদ্দীপকের চিহ্নিত অংশটা কি করে? রক্ত সংবহনে ভূমিকা পালন করে। হ্যাঁ, করে। অস্ট্রিয়া সংকোচন প্রসারণের সাহায্য করে। এটা কি পেরিভিসেরাল সাইনাসে? না, এটা থাকে পেরিকার্ডিয়াল সাইনাসে। পেরিকার্ডিয়াল সাইনাসে, পেরিকার্ডিয়াল সাইনাসে থাকে, পেরিকার্ডিয়াল সাইনাসে থাকে। ওকে, এবার তোমরা এটার উত্তর করো তো। 135-এর উত্তর করো। এটি হরমোন উৎপাদনের কারখানা, পানিতে মাছের ভারসাম্য বজায় রাখে। এটার একটু কমেন্টে উত্তর করতে থাকো। 135 একটু উত্তর করতে থাকো কমেন্টে। 135 উত্তর করতে থাকো কমেন্টে। 135। ওকে, দেখো 135-এ কি আছে? এটা বায়ুথলি বা পটকা। এটা হরমোন উৎপাদনের কারখানা না, মাছের ভারসাম্য বজায় রাখে। হ্যাঁ, অক্সিজেনের আধার হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে 135-এর কত উত্তর হবে? 135-এর উত্তর হবে 2 3, মানে সি উত্তর হবে। সি, সি উত্তর হবে। হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? এটা আমরা জানি। হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? স্টিনোটিল বা পেনিট্রান্ট। স্টিনোটিল বা পেনিট্রান্ট। আর ভলভেন ভালোবেসে আটকে রাখে শিকারকে, ভালোবেসে আটকে রাখে হচ্ছে ভলভেন। আর 2 গ্লুটিন্যান্ট, এটা হচ্ছে আঠালো রস ক্ষরণ করে। 2 গ্লুটিন্যান্ট কি করে? আঠালো রস ক্ষরণ করে, আঠালো রস ক্ষরণ করে। ওকে, আঠালো রস ক্ষরণ করে আটকে রাখে। আর ভলভেনটা হচ্ছে জড়িয়ে আটকে রাখে। হ্যাঁ, ভলভেন ভালোবেসে জড়িয়ে আটকে রাখে। এবার দেখো, সাবিহা পুকুর পাড়ে বসে রুই মাছের পোনার সাঁতার কাটা দেখছিল। হঠাৎ লক্ষ্য করলো একটি শোল মাছ এক ঝাঁক পোনা নিয়ে পানিতে সাঁতার কাটছে। তাহলে প্রথম মাছের আইসের বেশি বৃদ্ধি হয়, আমরা গত ক্লাসে এটাও পড়ছিলাম। আইসের বেশি বৃদ্ধি হয় বসন্ত ও গ্রীষ্মকালে। রুই মাছের আইসের বৃদ্ধি হয় কখন? বসন্ত গ্রীষ্ম। আইসের বৃদ্ধি কখন হয়? বসন্ত আর গ্রীষ্মকালে। রুই মাছের আইসের বৃদ্ধি কখন হয়? বসন্ত এবং গ্রীষ্মকালে। এবার আসো 138। কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? হাইড্রাকে অমর প্রাণী বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। হাইড্রাকে অমর প্রাণী বলা হয় কোন কোষের জন্য? ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। হাইড্রাকে অমর প্রাণী বলা হয় কোন কোষের জন্য? ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। ওকে, এবার খেয়াল করো, হাইড্রার পরিপাকে অংশ নাই ফ্লাজেলীয় কোষ। হ্যাঁ, করে। ফ্লাজেলীয় কোষ আসলে বহিঃকোষীয় পরিপাকে অংশ নেয়, মানে কোষের বাইরে যে পরিপাক। ফ্লাজেলীয় কোষ কি করে? বহিঃকোষীয় পরিপাকে অংশ নেয়। ঘনপদীয় কোষ, এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাকে অংশ নেয়, অন্তঃকোষীয় পরিপাকে অংশ নেয়।
আর গ্রন্থি কোষ এটা তো করবে, এনজাইম ক্ষরণ করবে, মিউকাস ক্ষরণ করবে, এরাও পরিপাকে অংশ নেয়। তাহলে তোমার 139-এর ডি, 139-এর উত্তর কত হবে? ডি। এবার ট্রাকিওল, আমি গত ক্লাসে তোমাদের ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের ছবিও আঁকাই দিছিলাম আমি। ট্রাকিওলের কি শাখা প্রশাখা ছিল? না, ট্রাকিয়ার শাখা প্রশাখা ছিল, কিন্তু ট্রাকিওলের কিন্তু কোনো শাখা প্রশাখা ছিল না। এটা দেহকোষের কাছে অবস্থিত, হ্যাঁ। এটা টিস্যু রসে পূর্ণ, হ্যাঁ। তাহলে উত্তর হবে 2 আর 3। গত ক্লাসে আমি কিন্তু ছবি আঁকাই দিয়েছিলাম, হ্যাঁ। তাহলে 140-এর উত্তর হবে সি। 141 এটাও পারা উচিত। একটু আগে এই জোর পাখনা দেখছো কতবার আসছে? তাহলে কি বস পড়াইছিলাম না? বস তোমরাই উত্তর করবা, আমি এটার আর উত্তর করবো না। বসের উত্তর করবা তোমরা, বসের উত্তর তোমরা করবা। এরপর আসো, হাইড্রার কোন কোষটি কেবলমাত্র বহি স্তরে থাকে? বহি স্তরে মানে এপিডার্মিসে থাকে। আমরা জানি এপিডার্মিসে নিচ থাকে। এপিডার্মিসে কি থাকে? নিচ, যেটা গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। নিজে নিডোসাইট, জদে জনন কোষ। নিদে কি? নিডোসাইট বা নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট কি? পরিস্ফুটনরত নিডোসাইট। নিডোব্লাস্ট কি জিনিস হবে? পরিস্ফুটনরত নিডোসাইট। ওকে, পরিস্ফুটনরত নিডোসাইট। হ্যাঁ, 141-এর 4 শ্রোণী পাখনা, বস বক্ষর শ্রোণী। ঠিক আছে, এবার একাদশ শ্রেণীতে পড়ুয়া বাবলু ও রবি কলেজ ছুটি শেষে মাঠ দিয়ে অতিক্রমের সময় দেখলো কিছু সবুজ রঙের পতঙ্গ ঘাসের উপর লাফালাফি করছে। রবি বললে এই পতঙ্গের ক্ষেত্রে উজ্জ্বল ও স্তিমিত আলোটা, মানে তোমার এদের দর্শন কৌশল সম্পর্কে বলছে। এবং এটাও আমি গত ক্লাসে পড়াইছিলাম। উজ্জ্বল আলোতে সুপার পজিশন আমরা পড়ছিলাম মিস, মৃদু আলোতে সুপার পজিশন। মিস দিয়ে পড়ছিলাম মৃদু আলোতে সুপার পজিশন, মিস। তাহলে এটা হবে না। অনুজ্জ্বল আলোয় প্রতিটা ওমাইডিয়াম পরস্পর থেকে আলাদা হয়। দেখো, এটা আমরা একটু পরে পড়তেছি। উজ্জ্বল আলোয় দুইটা রঞ্জকাবনে মৃদু আলোতে সংকুচিত হয়, তাহলে উজ্জ্বল আলোতে কি হবে? প্রসারিত হবে। তাহলে উত্তর কিন্তু এটাই, হ্যাঁ। সুপার পজিশন, প্রতিবিম্বে লম্বভাবে আগত না, লম্ব প্লাস তির্যক দুইটাই হবে, যেহেতু সংকুচিত থাকে। আর অনুজ্জ্বল আলোয় প্রতিটা ওমাইডিয়াম পরস্পর থেকে আলাদা থাকে না, এটা উজ্জ্বল আলোতে আলাদা থাকে। কারণ উজ্জ্বল আলোতে আসলে তোমার প্রসারিত থাকে, এই জন্য ওমাইডিয়ামগুলো পরস্পর থেকে আলাদা হয়। যেহেতু সংকুচিত থাকে, তাহলে ওমাইডিয়ামগুলো কিন্তু পরস্পর থেকে আলাদা থাকে না। তাহলে 143-এর উত্তর হবে সি উত্তর হবে, হ্যাঁ। 143-এর সি উত্তর। এবার উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য, মানে তোমার ঘাসফড়িংয়ের ক্ষেত্রে রেচনাঙ্গ নেফ্রিডিয়াম তো অ্যানিলিডাদের, আর ঘাসফড়িং তো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাদের ছিল মালপিজিয়ান নালিকা ছিল, তাহলে এটা কিন্তু হবে না। সিলোম বিদ্যমান, মুখভঙ্গ ম্যান্ডিবুলেট প্রকৃতির, জীবনচক্রে লার্ভা দশা বিদ্যমান। উত্তর করে তো কোনটা হবে? 144-এর উত্তর করো। 144 কমেন্ট করতে থাকো, 144 কমেন্ট করতে থাকো, 144। ওকে, 144 কমেন্ট করতে থাকো। সুদীপ্তাকর 144-এর সি। দেখো, সিলোম কি নাই? আর্থ্রোপোডা তো ইউসিলোমেট, তাইলে এদের সিলোম কিন্তু আছে। আবার মুখভঙ্গ ম্যান্ডিবুলেট, মানে 144-এর বিসি দুইটাই হবে। 144-এর কি হবে? বিসি দুইটাই হবে, বিসি দুইটাই হবে। এবার আসলে এটা তো বায়ুথলি বা পটকা, এটাও পড়ানো হয়েছে। অতিরিক্ত শ্বসনে সহায়তা করে না, আসলে এটা শ্বসনেই সহায়তা করে, অতিরিক্ত শ্বসন না, জাস্ট শ্বসন হবে, হ্যাঁ। শব্দ উৎপাদন করে, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। তাইলে উত্তর হবে 2 আর 3। উত্তর কত হবে? 2 আর 3। ঘাসফড়িংয়ের রক্তের নাম কি? ঘাসফড়িংয়ের রক্তের নাম আছে হিমোলিম। ঘাসফড়িংয়ের রক্তের নাম কি? হিমোলিম। আর রক্ত কণিকার নাম আছে হিমোসাইট, এটা একবার মেডিকেলে আসছিল। ঘাসফড়িংয়ের রক্ত কণিকার নাম হিমোসাইট। হিমোসিল আছে রক্তপূর্ণ গহ্বর। হিমোসিল কি? রক্তপূর্ণ গহ্বর। এবার এইটা এ আছে সাইনাস ভেনোসাস। এটা কি? সাইনাস ভেনোসাস। বিটা অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিওসাস। এটা তো বুঝতেই পারতেছে, একটা হার্ট, রুই মাছের হৃৎপিণ্ড। এটা কি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে? না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। একমুখী রক্ত প্রবাহ, হ্যাঁ। এ এবং সি উভয়ই উপপ্রকোষ্ঠ, আসলে উপপ্রকোষ্ঠ এ, কিন্তু তোমার যেহেতু এক উত্তর হবে না, তার মানে অবশ্যই 2 আর 3 উত্তর হবে। শুধুমাত্র সাইনাস ভেনোসাসটাই আসলে তোমার উপপ্রকোষ্ঠ, সাইনাস ভেনোসাসটাই তোমার কি হবে? উপপ্রকোষ্ঠ। এবার পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য। পেনিট্রান্ট, কোনো কিছু বুঝতে না পারলে সাথে সাথে কমেন্টে জানায়ও আমাকে, হ্যাঁ, যে কোনো টপিক বুঝতে না পারলে। তাহলে নিচের কোনটি পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? সূত্রক কাঁটাযুক্ত না, সূত্রক কাঁটাযুক্ত মাত্র একটারই, সেটা হচ্ছে
স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, ওর সূত্র কাটাযুক্ত। আঠালো রস ক্ষরণ করে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, তাহলে এটাও হবে না। শীর্ষদেশ বন্ধ শুধুমাত্র একটা ভলভেন্টের শীর্ষদেশ বন্ধ, বাকি তিনটারই শীর্ষদেশ মুক্ত। মনে রাখবা, ভলভেন্টের শীর্ষদেশ বন্ধ, বাকি সবারই মুক্ত। তাহলে সূত্র কাটা একটার কার, সেটা হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। সূত্র কাটা কার, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। আঠালো রস ক্ষরণ করে দুইটাই গ্লুটিন্যান্ট, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, দুইটাই আঠালো রস ক্ষরণ করে। শীর্ষদেশ বন্ধকর ভলভেন্টের, কিন্তু এই যে পেনিট্রান্ট বা স্টেনোটিল এর বাট প্রশস্ত, এর বাট কি প্রশস্ত, প্লাস এখানে বাট থাকে, বারবিউল থাকে, তীক্ষ্ণ বাট থাকে সজ্জিত, সর্পিলাকারে সজ্জিত বারবিউল থাকে, বাট প্রশস্ত। এই কথাগুলো মাথায় রাখতে হবে স্টেনোটিল বা পেনিট্রান্টের ক্ষেত্রে। আর মাথায় রাখতে হবে এই পেনিট্রান্টের মধ্যে হিপনোটক্সিন থাকে। কি থাকে? হিপনোটক্সিন থাকে, যেটা প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। এবার নিম্নের কোন গ্যাস রেটিয়া মিরাবিলিয়া কর্তৃক নিঃসৃত হয় না? এটাও আমি পড়াইছি। দেখো, হাইড্রোজেন বাদে এনসিও কি হবে? এনসিও, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড খরিত হয়, বাট হাইড্রোজেন কিন্তু খরিত হয় না। হাইড্রার যৌন জননের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা বলছিলাম স্পারমাটোগোনিয়া, তারপরে স্পারমাটোসাইট, তারপরে স্পারমাটিড, তারপরে শুক্রাণু। তাহলে এটা হবে না, স্পারমাটোগোনিয়ার পরে এটা হবে, তারপরে এটা হবে। হ্যাঁ, তাইলে হলো না, মানে এটা এখানে আসবে, এটা এখানে যাবে। পরিণত ডিম্বাণু চারদিকে কাইটিনের আবরণ থাকে না, স্বনিষেক ঘটে না। দেখো, এটা কিন্তু উভলিঙ্গ, তাও স্বনিষেক ঘটে না। হাইড্রা কিন্তু উভলিঙ্গ, এবং হাইড্রার যৌন জনন হয় কিন্তু শীতকালে। মাথায় রাখবা, হাইড্রার যৌন জনন হয় কখন? শীতকালে। এবং হাইড্রা কিন্তু উভলিঙ্গ, তাও স্বনিষেক ঘটে না। কেন ঘটে না? কারণ এদের পুংজননাঙ্গ আর স্ত্রী জননাঙ্গ আলাদা আলাদা সময়ে পরিণত হয়। তাহলে উত্তর একটাই, প্রতিকূল পরিবেশে এদের যৌন জনন হয়। কখন হয়? শীতকাল তো প্রতিকূল পরিবেশ। শীতকাল কি বলতো? প্রতিকূল পরিবেশ। তাহলে প্রতিকূল পরিবেশে আসলে এদের যৌন জনন হয়। এবার দেখো, নিচের কোনটি ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রযোজ্য? ওমারিডিয়ামে সম্পূর্ণ বিম্ব তৈরি হয় না। রূপান্তরে নির্মোচন মানে খোলস মোচনের সংখ্যা 5। হ্যাঁ। রক্ত সংবাদবদ্ধ না, মুক্ত। কি হবে বলতো? মুক্ত। ট্র্যাকিওলে ইন্টিমা থাকে না, ট্র্যাকিওল আসলে এক স্তর বিশিষ্ট। বাট ট্র্যাকিয়া 3 স্তর বিশিষ্ট। এবং এই ট্র্যাকিয়াতে ইন্টিমা থাকে। ইন্টিমা কোথায় থাকে? ট্র্যাকিয়াতে ইন্টিমা থাকে। বুঝা গেছে? এবং ইন্টিমা কিছুদূর পর ভাঁজ হয়ে একটা বলয় তৈরি করে, যেটাকে বলে টেনিডিয়া। এই টেনিডিয়া থাকায় ট্র্যাকিয়া চুপসে যায় না। তাহলে ট্র্যাকিওলে কিন্তু থাকে না, এটা একটু মাথায় রাখলা। এবার খেয়াল করো, স্টিনোটিল নেমাটোসিস্ট, এটা কিন্তু একটু আগেই পড়াইছি। দেখো, হিপনোটক্সিন থাকে, বার্ব থাকে, বারবিউল থাকে। মানে ছবিটা কেমন দেখো, আমি এখানে একটু ছবিটা আঁকাচ্ছি। এই যে এখানে তোমার এরকম বারবিউল থাকে, আর এই যে এখানে তোমার বারবিউল থাকে। মানে বার্ব মানে তোমার কাটার মতো আর কি। হ্যাঁ, কাটা না, মানে ওরকম বড় বড় আর কি। এই সাইডে আমি দেখি একটু, বই একটু ছবিটা দেখো, তাহলে তুমি খুব ভালো বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে 152 বি না তো বার্ব তো থাকেই, 1-3 না, বারবিউল দুইটাই থাকে, একটু আগে পড়ালাম না। আর হিপনোটক্সিন তিনটাই হবে, হিপনোটক্সিন, বারবিউল, হিপনোটক্সিন, মনে থাকবে। এইগুলা কিন্তু আর অন্য কারণ নাই। আর শীর্ষদেশ বন্ধ ছিল ভলভেন্টের, বাকি তিনটারই কিন্তু শীর্ষদেশ মুক্ত। কেন শীর্ষদেশ বদ্ধ? কারণ ভলভেন্টের মধ্যে তো কোনো তরল নাই, তো হিপনোটক্সিন থাকে তো তোমার স্টিনোটিল বা পেনিট্রান্টে, আর তোমার গ্লুটানেন্টে আঠালো রস থাকে। তাহলে ওইগুলো বাইরে আনা লাগবে, ক্ষরণগুলো কি বাইরে আনতে হবে। এই জন্য ওদের শীর্ষদেশ মুক্ত থাকে, মানে এই যে এটা মুক্ত থাকে। হ্যাঁ, কিন্তু ভলভেন্টের তো আর কোনো কিছু ক্ষরণ করা লাগছে না, শুধু জড়াই ধরে রাখতেছে। বুঝা গেছে? শিকারকে জড়াই ধরে রাখতেছে, এই জন্য শীর্ষদেশ বন্ধ থাকে। এটা হচ্ছে হাইড্রার প্রাণীটির খাদ্যাভ্যাস কোন ধরনের? মাংসাশী। তোমাদের কাছে আমার প্রশ্ন, হাইড্রার প্রধান খাদ্য কোনটা? হাইড্রা তো মাংসাশী আমরা জানি,
এ কি কি খায়? সাইক্লপস, ড্যাপনিয়া খায়, অ্যানিলিড খায়। বুঝা গেছে? সাইক্লপস, ড্যাপনিয়া, অ্যানিলিড খায়। তাই আমার কাছে তোমাদের কাছে প্রশ্ন, হাইড্রার প্রধান খাদ্য কোনটা? একটু আমাকে কমেন্ট করে জানাও, হাইড্রার প্রধান খাদ্য কোনটা? হ্যাঁ, চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠ সংখ্যা কয়টা? এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। এটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা জানি, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। এবার খেয়াল করো চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য, চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য, চিত্রের অঙ্গটির, চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য। খেয়াল করো চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য, বালবাস আর্টেরিওসাস থাকে, হ্যাঁ। একচক্রী রক্ত সংবহন, হ্যাঁ। অক্সিজেন যুক্ত, না। কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তাহলে 155 কত উত্তর হবে? 155 উত্তর হবে 1। 155 কত উত্তর হবে? 1। 155 1। কোন অংশটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালীর প্রোক্টোডিয়ামের অংশ? প্রোক্টোডিয়ামের অংশ, প্রোক্টোডিয়াম মানে পশ্চাৎ পরিপাকনালী। এটাও কিন্তু আজকে পড়াইছি। ইলিয়াম কোলন রেকটাম পাইছিদ্র, ইলিয়াম কোলন রেকটাম পাইছিদ্র। ক্রপ গিজার্ড গলবিল, এটা হচ্ছে এস্টোমোডিয়ামের অংশ। ক্রপ গিজার্ড। তাহলে তুমি দেখো সেম টপিকগুলোতেই কিন্তু বারবার প্রশ্ন রিপিট হয়। তুমি যদি সেম টপিকগুলো বারবার করে এগুলাই রিভিশন দাও, তুমি 25-এ 25 পেয়ে যাবা। তুমি ইন্টারে 25-এ 25 পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি এই টপিকগুলো তুমি বারবার রিভিশন করে দাও। ওকে, এবার খেয়াল করো এই যে এটা সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, এটা প্রশ্নটা দেখি, এটা বালবাস আর্টেরিওসাস। ওটা কি হবে? বালবাস আর্টারিওসাস। এই 156 4 রেকটাম, সি না রেকটাম, হ্যাঁ, ডি হবে উত্তর। আর ক্রপ গিজার্ড এগুলো তো তুমি জানো, গলবিল, ক্রপ গিজার্ড এগুলো আছে এস্টোমোডিয়ামের, এস্টোমোডিয়াম বা অগ্র পরিপাকনালী। তাহলে এক্স চিহ্নিত অংশটার নাম কি? বালবাস আর্টারিওসাস। এক্স চিহ্নিত অংশটার নাম কি? বালবাস আর্টারিওসাস। এবার খেয়াল করে দেখো এটা, এটা কি তোমার বায়ুথলি বা পটকা, এর কাজ বলছে। তাহলে এর কাজ কিন্তু আমরা আগেও পড়ছি। ভাসতে সহায়তা করে, ওই যে অভিযোজনক্ষম ভাষাল অঙ্গ, শব্দ সৃষ্টি করে। বাট শিকার কি ধরে? পটকা কি তোমার শিকার ধরবে? না। তাহলে উত্তর হবে 1 আর 2। 1 আর 2। 158 এ, 158 এ। নিডোসাইট কোষ কাদের থাকে? হাইড্রাতে থাকে, টেনিয়াতে থাকে, টেনিয়া, কপসিকাস সাউলারিস নাকি প্যান্থেরা? উত্তর হবে হাইড্রা। নিডোসাইট থাকে দ্বিস্তরী, মানে নিডারিয়া পড়বে, নিডারিয়া, নিড, নিডারিয়া, নিড, হ্যাঁ, নিডোসাইট। নিডারিয়াতে নিড, নিডোসাইটে নিড, হাইড্রা। এটা আসলে হাইড্রার এপিডার্মিসের কোষ। এগুলা কি কোষ বলো তো? হাইড্রার এপিডার্মিসের কোষ। এপিডার্মিস, এপিডার্মিস মানে কি? সবার বাইরে, বাইরে, সবার বাইরে, তার মানে আঘাত থেকে, সবার বাইরে যেগুলো থাকে সেগুলো কি করে? আঘাত থেকে দেহকে রক্ষা করে, দেহের ক্ষতস্থান পূরণ করে। বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে? না। বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে কে? গ্যাস্ট্রোডার্মিসের কোষ। গ্যাস্ট্রোডার্মিসের কোষের মধ্যে কি ছিল বলো তো? ওই যে ফ্লাজেলীয় কোষ ছিল। কি ছিল? ফ্লাজেলীয় কোষ আর সিলেন্টেরন। ফ্লাজেলীয় কোষ আর সিলেন্টেরন, এই দুইটা মূলত তোমার বহিঃকোষীয় পরিপাকে অংশ নেয়। তাহলে উত্তর হবে 1 আর 2। উত্তর কত হবে? 1 আর 2। হ্যাঁ, 159 এর এ, 160 এর এ, ঠিক আছে। এবার চলে আসি আমরা এটা, এটা রুই মাছের হৃৎপিণ্ড। এটা একচাক্রিক, একচক্রিক, ঠিক আছে। কোনাস আর্টেরিওসাস থাকে না, বালবাস আর্টেরিওসাস থাকে। বালবাস আর্টেরিওসাস থাকে, কোনাস আর্টেরিওসাস থাকে না। অক্সিজেন রিক্ত, অক্সিজেন রিক্ত, যুক্ত না, রিক্ত, রিক্ত মানে বিহীন। অক্সিজেন রিক্ত মানে কি? অক্সিজেন বিহীন মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তাহলে উত্তর কত হবে? 1 আর 3। 161 161 সি, 1 আর 3। নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সহায়তা করে? ফুলকা সূত্র বা ফুলকা ফ্লামেন্ট, ফুলকা সূত্র বা ফুলকা ফ্লামেন্ট। ওই যে রুই মাছের ফুলকা থাকে না, এই ফুলকার মধ্যে কিছু সূত্র থাকে, ফুলকার মধ্যে যে সূত্র থাকে সেগুলোকে বলা হয় ফুলকা ফ্লামেন্ট, যেগুলো অক্সিজেন গ্রহণে সহায়তা করে, অক্সিজেন গ্রহণে সহায়তা করে। ওকে, এবার দেখো ভলভেন্টের বৈশিষ্ট্য। এখানে কোনো শ্যাফট থাকে না, বারবার বিল উপস্থিত, বারবার বিল তো থাকে না। সূত্রে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা থাকে না, ক্ষুদ্র ক্ষুদ্র কাটা থাকে তো স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্টে। সূত্রকের অগ্রভাগ বন্ধ, হ্যাঁ, সূত্রকের অগ্রভাগ কিন্তু বন্ধ, আমি কিন্তু পড়াইছিলাম। সূত্রকের অগ্রভাগ বন্ধ, সূত্রকের অগ্রভাগ কি ছিল? বন্ধ ছিল, এটা হবে, হ্যাঁ, সূত্রকের অগ্রভাগ বন্ধ, এটা হবে। এবার এটাও কিন্তু অলরেডি পড়াইছি, এটা কিন্তু ছিল ম্যাক্সিলা। এটা কি ছিল বলতো? সরি, এটা ছিল ল্যাব্রাম ল্যাবিয়াম, এটা ছিল ল্যাবিয়াম।
এটা কি ল্যাবিয়াম, হ্যাঁ। এবং এক্স চিহ্নিত অংশটার নাম কি, এটা ছিল ল্যাবিয়াল পাল্প। সরি মানে এটা না একটু বোঝা যাচ্ছে না, এটা এরকম হবে, হ্যাঁ, এটা হবে লিগুলি, এটা কি হবে লিগুলি, লিগুলি না সরি দাঁড়াও 1 মিনিট, ওকে দাঁড়াও, দেখো এই যে এক্স চিহ্নিত অংশটা, এক্স চিহ্নিত অংশটা লিগুলি, আর ওয়াই চিহ্নিত অংশটা আসলে ল্যাবিয়াল পাল্প। ওয়াই চিহ্নিত অংশটা কি ল্যাবিয়াল পাল্প। তাহলে এক্স চিহ্নিত যে অংশটা, হ্যাঁ, এক্স চিহ্নিত অংশটার নাম কি লিগুলি, লিগুলি, লিগুলি। এক্স চিহ্নিত অংশটা কি হবে লিগুলি। 163-4, হ্যাঁ ঠিক আছে। উদ্দীপকের ওয়াই চিহ্নিত অংশের কাজ কি, পাল্প, পাল্পের কাজ কি খাদ্যের মান যারা যে কোনো পাল্প মানে খাদ্য নির্বাচন করবে, ম্যাক্সিলারি পাল্প বলো আর ল্যাবিয়াল পাল্প বলো, কি করবে খাদ্য নির্বাচন করবে, তাহলে খাদ্যের মান যাচাই করবে। ম্যাক্সিলারি পাল্প আর ল্যাবিয়াল পাল্প কি করবে খাদ্যের মান যাচাই করবে, খাদ্যের মান যাচাই করবে, ঠিক আছে। এবার দেখো রুই মাছের আইস, এটাও এই প্রশ্নটাও দেখো এর আগের গত ক্লাসে কিন্তু পড়াইছিলাম এই প্রশ্নটাও, গত ক্লাসে কিন্তু পড়াইছিলাম। এটা চূর্ণ কোলাজেন তন্তু দিয়ে তৈরি, হ্যাঁ ঠিক আছে। এপিডার্মাল স্তর থেকে সৃষ্ট না, ডার্মাল স্তর থেকে সৃষ্ট। কোন স্তর থেকে সৃষ্ট ডার্মাল। প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, হ্যাঁ আইস মানেই ত্বক, আমাদের যেমন ত্বক প্রধান প্রতিরক্ষা দেয়, ওদেরও ত্বকটা কি প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। তাহলে উত্তর হবে 1 আর 3। 166-2, 166-2। এবার খেয়াল করো 167 সুপার পজিশন। সুপার পজিশন কখন হয় মৃদু আলোতে নাকি উজ্জ্বল আলোতে, সুপার পজিশন কখন হয় মৃদু আলোতে নাকি উজ্জ্বল আলোতে, আমরা পড়ছিলাম নিচ দিয়ে পড়ছিলাম মৃদু আলোতে সুপার পজিশন। তাহলে মৃদু আলোতে কি তোমার সুস্পষ্ট বিম্ব হবে না, মৃদু আলোতে তো অস্পষ্ট বিম্ব হবে, বস্তুর খণ্ড খণ্ড বিম্ব হবে, বস্তুর খণ্ড খণ্ড বিম্ব হবে না, বস্তুর খণ্ড খণ্ড বিম্ব হবে তোমার উজ্জ্বল আলোতে, তাহলে এটাও হবে না, এটাও হবে না। আইরিশ আবরণী সংকুচিত, হ্যাঁ এই যে নিচের মিদে মৃদু সদে সংকুচিত সদে সুপার পজিশন, তাহলে এটা হবে। আর রেটিনার আবরণ বলো আইরিশ আবরণ বলো দুটাই সংকুচিত থাকে মৃদু আলোতে, মৃদু আলোতে কি থাকে সংকুচিত হয়ে থাকে। একবার নেমাটোসিস্ট এর পরিণতি কি হয়, একবার নেমাটোসিস্ট মানে একবার নেমাটোসিস্ট নিক্ষিপ্ত হলে ওটা ফিরায় আনা যায় না, ওটা ও ওর মুখছিদ্রতে আবার সিলেন্টনে পাঠায় পরিপাকের জন্য, তাহলে কি হবে বলো তো পরিপাক হয়ে যাবে। একবার ব্যবহৃত নেমাটোসিস্ট কি হয়ে যাবে পরিপাক হয়ে যাবে, পরিপাক হয়ে যাবে, হ্যাঁ একবার ব্যবহৃত নেমাটোসিস্ট কি হয়ে যাবে দেহে পরিপাক হয়ে যাবে। এবারে আসি রুই মাছের দেহের অঙ্কীয় তলে কয়টা ছিদ্র থাকে, এই যে তোমার রুই মাছ, রুই মাছ এর অঙ্কীয় তলে আসলে অঙ্কীয় তলে 3টা ছিদ্র থাকে, পাঁজর দিয়ে মনে রাখবা, পায়ু জনন রেশন, সিরিয়ালি পায়ু জনন রেশন। তাহলে অঙ্কীয় তলে কয়টা ছিদ্র 3টা, পাঁজর, পাঁজর পায়ু জনন রেশন, পাঁজর পায়ু পায়ু জনন রেশন। তাহলে রুই মাছের অঙ্কীয় তলে কয়টা ছিদ্র থাকে 3টা, পাঁজর পায়ু জনন রেশন। এই প্রশ্নটাও খুব আসে, রুই মাছের কানকোয়ার পিছনের পাখনাকে কি বলা হয় বক্ষ পাখনা। এই যে এখানে কানকো থাকে না, এই যে এখানে কানকো থাকে, কানকোর পরেই তো বক্ষ, কানকোয়ার পরে কি বক্ষ না, তাহলে এই যে বক্ষ রিজন তো এটা, আর উদত্ত আরও পরের দিকে যায় হবে, তাহলে কানকোয়ার পিছনের পাখনাকে কি পাখনা বলা হয় বক্ষ পাখনা। কানকোয়ার পিছনের পাখনাকে কি বলা হয় বক্ষ পাখনা বলা হয়, ওকে কানকোয়ার পিছনের পাখনাকে কি বলা হয় বক্ষ পাখনা বলা হয়, ঠিক আছে। রুই মাছের রক্ত সংবহনের জন্য নিচের কোনটি প্রযোজ্য, রুই মাছের রক্ত প্রবাহ একমুখী, হ্যাঁ ঠিক আছে। হৃৎপিণ্ড হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে যায়, হ্যাঁ এটাও ঠিক আছে, এগুলো কিন্তু আজকে পড়াইছি আমি। শীতল রক্ত বিশিষ্ট কিনা বলো তো, তোমরা 171 কমেন্ট করে জানাও, তোমরা 171টা কমেন্ট করে জানাও, হ্যাঁ অন 7 অন কমেন্ট করে জানাও, অন 7 অন কমেন্ট করে জানাও তোমরা, দেখি অন 7 অন কমেন্ট করো। আমরা তিনটা হিসেবে ভাগ করছিলাম, উষ্ণ রক্ত আর শীতল রক্ত। একটা ছিল তোমার উষ্ণ রক্ত
আর একটা হচ্ছে শীতল রক্ত। উষ্ণ রক্ত মানে হচ্ছে তোমার এটা হচ্ছে এন্ডোথার্মিক। উষ্ণ রক্ত কি ছিল বলো তো? তোমার এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে যাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করবে না। উষ্ণ রক্ত কারা? পাখি আর স্তন্যপায়ী। বাকি সব একটোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট। তার মধ্যে মাছও পড়ে না? মাছও তো পড়ে। তাহলে 1 2 3 তিনটাই হয়। হ্যাঁ, 1 2 3 তিনটা। এটা জুওলজি 1 পড়ানোর সময় পড়াইছিলাম। এবার দেখো এটা, এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিসের কোষ। দেখো এটা কিন্তু এই যে পরিপাক মানে তোমার পরিপাক গহ্বর বা খাদ্য গহ্বর বলে এটাকে। এই যে এটা কিন্তু তোমার সেই ক্ষণপদীয় কোষ, এই যে ক্ষণপদ তৈরি করছে দেখছো, এটা কিন্তু ক্ষণপদযুক্ত কোষ। এটা আছে ফ্লাজিলীয় কোষ। এর চিহ্নিত অংশটা কি? ফ্লাজিলীয় কোষ। দুইটা আছে ক্ষণপদযুক্ত কোষ। বুঝতে পারছো? তাহলে এ চিহ্নিত অংশটার নাম কি? এর চিহ্নিত অংশটার নাম হচ্ছে ফ্লাজেলাযুক্ত কোষ, ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ, ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ, ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ। এর চিহ্নিত অংশটার নাম কি? ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ। হাসান মাহমুদ, বুঝতে তো পারছো? উষ্ণ রক্ত আছে পাখি আর স্তন্যপায়ী, মানে আমরা পাখি আর এদের রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে না, সবসময় একই থাকে। যেমন আমাদের তাপমাত্রা কি 98.4 ডিগ্রি ফারেনহাইট কনস্ট্যান্ট, পরিবেশের তাপমাত্রার সাথে কিন্তু উঠানামা করতেছে না। বুঝা গেছে? পাখি আর স্তন্যপায়ীদের। বাকি সবাই কিন্তু শীতল রক্ত বিশিষ্ট। হ্যাঁ, 171-এর ডি মানে তিনটাই হবে। হ্যাঁ, 171-এর ডি তিনটাই হবে। হ্যাঁ, কারণ শীতল মাছ তো, রুই মাছ তো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। বুঝা গেছে? তাহলে এটা কিন্তু ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ। 172 কি হবে? ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ। আর বিটা কিন্তু তোমার ক্ষণপদযুক্ত পুষ্টিকোষ। এবং এই যে ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ, খাবারটা যখন তোমার এই যে এই ফাঁকা জায়গাটা আছে বা সিলেন্টেরন, এই ফাঁকা জায়গাটা কি বলতো? সিলেন্টেরন। এটা আছে মুখছিদ্র হাইড্রা। এই পথে খাবারটা এসে যখন এখানে আসে, তখন এই যে ফ্লাজেলা নড়াচড়া করে করে খাবারকে চূর্ণ বিচ্ছিন্ন করে। এবং সিলেন্টেরনের যে পরিপাক হয় সেটা বহিঃকোষীয় পরিপাক। তাহলে ফ্লাজেলাযুক্ত কোষ কিন্তু বহিঃকোষীয় পরিপাক করে। আর এই খাবারটা এই ভিতরের দিকে নিয়ে যেয়ে পরিপাক করে, কোষের ভিতরে নিয়ে পরিপাক করে। এই তাই ক্ষণপদযুক্ত পুষ্টিকোষ আছে অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। ঘাসফড়িংয়ের দেহখণ্ডের কাইটিন নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠপাতকে কি বলা হয়? আমরা বলছিলাম যে ঘাসফড়িংয়ের দেহের যে খণ্ডগুলো থাকে ওগুলোকে বলা হয় স্ক্লেরাইড। হাড্ডিকে কি বলা হয়? স্ক্লেরাইড বলা হয়, স্ক্লেরাইড বলা হয়। ওকে। ঘাসফড়িংয়ের স্ত্রী প্রজননতন্ত্রের অংশ কোনটা? আমরা বলছিলাম স্পারমাথিকা। স্পারমাথিকা বা শুক্রধানী। দেখো, ক্ষেপণনালী বলো, শুক্রনালী বলো, শুক্রথলি বলো, এগুলো সব পুরুষ প্রজননতন্ত্রের অংশ। কিন্তু শুক্রধানী বা স্পারমাথিকা, স্টার দিয়ে রাখো এটা, শুক্রধানী বা স্পারমাথিকা এটা কিন্তু স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। শুক্রধানী বা স্পারমাথিকা, শুক্রধানী বা স্পারমাথিকা এটা কি হবে? তোমার স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। এটা কিন্তু পরীক্ষাতে আসে। এই যে স্পাম দেখলে মনে হতে পারে এটা কিন্তু পুরুষের, কিন্তু না, এটা স্ত্রীদের। কিছু সময়ের জন্য শুক্রাণু এখানে জমা থাকে। এবার দেখো, রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলো কি কি? সাইনাস, ভেনোসাস, বালবাস, আর্টেরিয়াসাস। কোনাস আর্টেরিয়াসাস কি থাকে? না, থাকে না কিন্তু কোনাস আর্টেরিয়াসাস। তাহলে উত্তর হবে 1 আর 3, 175-এর বি। 1 আর 3, ঠিক আছে, 175-এর বি। এবার দেখো, কোন প্রাণীতে একচক্রী রক্ত সংবহন থাকে? আমরা জানি মাছে, মানে রুই মাছে ল্যাবিও রোহিটা, ল্যাবিও রোহিটা। ওকে। এবার আসি এটা, এটা কি? নিডোসাইট, নিডোসাইট। এই যে পেঁচানো যে সুতা আছে না এখানে, এটাকে বলা হয় ল্যাসো। এটাকে কি বলা হয়? ল্যাসো। বি চিহ্নিত অংশটার নাম কি? ল্যাসো বলে, ল্যাসো, ল্যাসো। হ্যাঁ, এই বি চিহ্নিত অংশটার নাম কি? ল্যাসো। তাহলে 177-এর হবে বি উত্তর। 177-এর কি হবে? বি। এ চিহ্নিত অংশটা দেখো, এ চিহ্নিত অংশটা এটা ট্রিগার। এটা কার মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করে। মানে এখানে কোনো শিকার আসলে তখনই তোমার এই অপারকুলাম বা ডাকনা খুলে যায় আর নেমাটোসিস নিক্ষিপ্ত হয়। এই যে এখানে পেঁচানো এই যে নেমাটোসিস আছে না, এটা নিক্ষিপ্ত হয়, ডাকনা খুলে যায়। তাহলে এটা আসলে তোমার নিডোসিল। এটা কি? নিডোসিল, যেটা ট্রিগারের মতো কাজ করে। এটা কি বলতো? নিডোসিল, নিডোসিল যেটা ট্রিগারের মতো কাজ করে। যেটা কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে এটা কি ট্রিগারের মতো কাজ করে? অপারকুলাম খুলতে সাহায্য করে।
প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক না, তাহলে উত্তর হবে আসলে তোমার 2 আর 3, 2 আর 3, 2 আর 3, হ্যাঁ 178-এর 3, 178-এর 3। এবার খেয়াল করো 179, 179 এটা তো আজকে অনেকবার পড়াইছি। এক্স চিহ্নিত অংশটা কি তোমার সাইনাস ভেনোসাস, এই এক্স চিহ্নিত অংশ সাইনাস ভেনোসাস, এটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বালবাস আর্টেরিওসাস, সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বালবাস আর্টেরিওসাস, বারবার মনে রাখবা সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বালবাস আর্টেরিওসাস, সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বালবাস আর্টেরিওসাস। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও আমরা কি, হ্যাঁ যারা আছো আমার সাথে, রিদা তাবাসসুম, মিল নিহাত, সুদীপ্তাকর, শোয়েব নয়ন, যারা আছো আমি কি জুওলজি পাস শুরু করব, নাকি জুওলজি পাসটা মানে জুওলজি পাসটাকে আজকে করতে চাও নাকি কালকে করাবো, আগামীকালকে রাত 10টায় পড়াবো? একটু কমেন্ট করে জানাও। জুওলজি পাস তোমরা কি এখন করতে চাইলে আমি করাই দিব, খুব বেশি নাই, আধা ঘন্টা করালে হবে, 30 মিনিটের মতো পড়ালে হবে। 30 মিনিটের মতো পড়াইলেই হয়ে যাবে জুওলজি পাসটা। হ্যাঁ তোমরা যদি করতে চাও আমি এখন করাই দিব, আর যদি বলো যে আগামীকালকে করান তাহলে আগামীকাল রাত 10টায়। ওকে ঠিক আছে, তাহলে আমরা করাতে থাকি, হ্যাঁ করাতে থাকি, জুওলজি পাসটা করো। তাহলে আগামীকাল কিন্তু তোমাদের আর একটা আছে ওইটা করাবো, এবং আগামীকালকে কয় তারিখ, 26 তারিখ, আগামীকালকে হচ্ছে 26 তারিখ। ওকে ঠিক আছে 26 তারিখ, 27, 28 বা 29 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা আছে। হ্যাঁ কোন কোন চ্যাপ্টারের উপর পরীক্ষা আছে? জুওলজি 2 পাস, জুওলজি 2 পাস, জুওলজি 2 পাস, আর বোটানি মেবি 4, বোটানি মেবি 4। হ্যাঁ ঠিক আছে ওকে। অ্যালভিওলাস শ্বসন কার্যে ভূমিকা রাখে। অ্যালভিওলাস, অ্যালভিওলাস তো আমরা জানি ফুসফুসের গঠন ও কাজের একক, এবং এই অ্যালভিওলাস কিন্তু স্কোমাস বা আইসাকার এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি, এবং এর মধ্যে সেপ্টাল কোষ থাকে, সেপ্টাল কোষ থাকে। হ্যাঁ সেপ্টাল কোষ থেকে তোমার সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়, সেপ্টাল কোষ থেকে কি ক্ষরণ হয়? সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়। বা টাইপ 1 অ্যালভিওলাস সেল আছে, টাইপ 2 অ্যালভিওলাস সেল আছে, এই টাইপ 2 অ্যালভিওলাস সেল থেকে সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়। এই সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় ভ্রূণদের 23 সপ্তাহ বয়স থেকে। ভ্রূণদের কত সপ্তাহ বয়স থেকে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়? তাহলে ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ বয়স থেকে। আর স্বাধীন অস্তিত্ব, স্বাধীন অস্তিত্ব বললে হবে 24 সপ্তাহ, স্বাধীন অস্তিত্ব বললে হবে 24 সপ্তাহ। এবং এই সারফেক্ট্যান্টের অভাবে, সারফেক্ট্যান্টের অভাবে একটা রোগ হয় ARDS, মনে রাখবা ARDS, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, বাচ্চাদের রোগ হয় অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এবং অ্যালভিওলাসে কিন্তু কোলাজেন তন্তুও থাকে, কি থাকে? কোলাজেন তন্তু। তাহলে 1-এর 4 হবে, 1-এর কত হবে? 4, 1-এর 4। ওকে 1-এর 4। এবার মানবদেহে ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট শাখা দুটিকে কি বলা হয়? ট্রাকিয়ার দ্বিবিভাজনে, আচ্ছা এটা একটু আমি ছবিতে দেখাই, ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট শাখা দুটিকে কি বলা হয়? দেখো এই যে ট্রাকিয়া ভাগ হয়ে যাচ্ছে, ট্রাকিয়া, ট্রাকিয়া ভাগ হচ্ছে না, ভাগ হয়ে তারপরে তো তোমার ফুসফুসের মধ্যে প্রবেশ করতেছে, তারপরে তো তোমার এটা ফুসফুসের মধ্যে প্রবেশ করতেছে। এই ট্রাকিয়া ভাগ হয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। এটাকে কি বলা হয়? প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস বলা হয়। ট্রাকিয়া ভাগ হয়ে কি গঠন করে? প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। ট্রাকিয়া ভাগ হয়ে কি গঠন করে? প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। এরপরে আমাদের ফুসফুসে, এটা ধরো ডান ফুসফুস, এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস। ডান ফুসফুসে, ডান ফুসফুসে লোব আছে 3টা, ডান ফুসফুসে লোব কয়টা? 3টা। আর বাম ফুসফুসে লোব 2টা। এই প্রাইমারি ব্রঙ্কাস আবার ভাগ হয়ে 3টা লোবে যায়। কয়টা লোবে যায়? 3টা লোবে যায়, 3টা লোবে যায়। তাহলে ডান ফুসফুসে লোব কয়টা? লোব 3টা, বাম ফুসফুসে লোব 2টা। এই যে লোবে যাচ্ছে না, এটাকে বলা হয় লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস। এবং সেকেন্ডারি ব্রঙ্কাস আবার ভাগ হয়, ভাগ হয়ে এই যে ডান ফুসফুসে আসলে সেগমেন্ট হয়, এরকম এরকম সেগমেন্ট হয়। ডান ফুসফুসে এরকম সেগমেন্ট আছে 10টা, আর বাম ফুসফুসে এরকম সেগমেন্ট আছে 8টা।
এই যে এরকম 1 2 3 4 1 2 3 4 এরকম সেগমেন্টে 4টা। তারপর সেকেন্ডারি ব্রঙ্কাস আবার ভাগ হয়ে নাম হয় টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস অথবা এটাকে বলা হয় সেগমেন্টাল ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস বা তাহলে দেখো তোমার ট্রাকিয়া ভাগ হয়েছে, প্রথমে দুইটা প্রাইমারি ব্রঙ্কাস, দুইটা ফুসফুসে গেল, প্রাইমারি ব্রঙ্কাস আবার ভাগ হয়েছে, লোবে গেছে, এই জন্য প্রাইমারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসে রাখলাম লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস আবার ভাগ হয়েছে, সেগমেন্টে গেছে, সেটাকে বলে সেগমেন্টাল ব্রঙ্কাস বা টারশিয়ারি ব্রঙ্কাস। তাইলে তাইলে তোমার সেগমেন্ট আছে তোমার ডান ফুসফুসে 10টা, মনে রাখবা সেগমেন্ট আছে ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে 8টা, লোব আছে ডান ফুসফুসে 2টা, বাম ফুসফুসে 8টা। সেগমেন্ট আবার ভাগ হয় অসংখ্য লোবিউলে ভাগ হয়, সেগমেন্ট আবার কিসে ভাগ হয়, অসংখ্য লোবিউলে ভাগ হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে সারফেক্ট্যান্ট কোথায় থাকে, এটা 3 নাম্বারটার উত্তর করে ফেলো। অ্যালভিওলাস, সাইনাস, ব্রঙ্কিওল, ট্রাকিয়া। আমরা জানি অ্যালভিওলাসের টাইপ 2 অ্যালভিওলাস সেল বা সেপ্টাল কোষ থেকে আমার তোমার সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়। তাহলে উত্তর কত হবে, 3-1 3-1। এবার তোমরা 4-এর উত্তর করো তো। অ্যালভিওলাসের প্রাচীর স্কমাস এপিথেলিয়াল কোষে গঠিত, সারফেক্ট্যান্ট ক্ষরণ করে, সেপ্টাল কোষ সমৃদ্ধ। 4-এর উত্তর করো, একটু আগেই পড়াইলাম। 4-এর উত্তর করো। প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ। 4-এর উত্তর করো, 4-এর উত্তর করো। হ্যাঁ, একটু কমেন্ট করতে থাকো তোমরা। 4-এর উত্তর করো। এবার এটা অ্যালভিওলাস, এটা অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের এখানে তোমার কি থাকে বলো তো, রক্ত জালিকা থাকে বা কৈশিক জালিকা থাকে। তাইলে এই অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি। প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ কত, 104 মিলিমিটার মার্কারি। আর এই যে কৈশিক জালিকা থেকে অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি, 40 মিলিমিটার মার্কারি। ফলে ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাস থেকে অক্সিজেন কৈশিক জালিকায় আসছে। ব্যাপন প্রক্রিয়ায় এটা পারবো না, স্কমাস এপিথেলিয়াল সেলও থাকে, সারফেক্ট্যান্ট ক্ষরণ করে, সেপ্টাল কোষও থাকে। তাহলে 1 2 3, আর 4-এর কত হবে, 1 2 3। 4-এর উত্তর হবে 1 2 3। প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ কত, প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ 104 মিলিমিটার মার্কারি। প্রশ্বাসের সময় অক্সিজেনের চাপ কত অ্যালভিওলাসে, আর কৈশিক জালিকায় 40। আবার নিঃশ্বাসের সময় কিন্তু কৈশিক জালিকায় কার্বন ডাইঅক্সাইডের চাপ বেশি থাকবে। এখানে কার্বন ডাইঅক্সাইডের চাপ কৈশিক জালিকায় 47 মিলিমিটার মার্কারি। কত মিলিমিটার মার্কারি, 47 মিলিমিটার মার্কারি। এবং অ্যালভিওলাসে তখন কম, 40। তাহলে দেখো অক্সিজেন কম কৈশিক জালিকায় 40, কার্বন ডাইঅক্সাইড কম অ্যালভিওলাসে 40, তাহলে 2 কম কিন্তু 40। আর অ্যালভিওলাসে অক্সিজেন 104 আর কৈশিক জালিকায় কার্বন ডাইঅক্সাইড বেশি 47। আশা করি মনে থাকবে। তাহলে 5-এর 3। ধূমপানের কারণে অ্যালভিওলাস ফেটে যাওয়াকে কি বলা হয়, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, প্লিউরিসি, ফাইব্রোসিস। ব্রঙ্কাইটিস হচ্ছে ব্রঙ্কাসের প্রদাহ। ব্রঙ্কাইটিস কি বলতো, ব্রঙ্কাসের প্রদাহ। ব্রঙ্কাইটিস হয় কার্বন মনোক্সাইডের জন্য, মনে রাখবা। ব্রঙ্কাইটিস হয় কিসের জন্য, কার্বন মনোক্সাইডের জন্য। কমেন্ট করো, ব্রঙ্কাইটিস সমান কার্বন মনোক্সাইড। ব্রঙ্কা ক দিয়ে কার্বন মনোক্সাইড। হ্যাঁ, প্লিউরিসি হচ্ছে তোমার প্লুরাল প্রদাহ, প্লিউরিসি প্লুরাল প্রদাহ। আর ফাইব্রোসিস কি জিনিস, শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়াকে বলা হয়, মিউকাস জমে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় ফাইব্রোসিস। আর অ্যালভিওলাস ফেটে যেয়ে ফুসফুসে ফাঁকা স্থান তৈরি করে, অ্যালভিওলাস ফেটে যেয়ে ফুসফুসে ফাঁকা স্থান তৈরি করে, এটাকে বলা হয় এমফাইসেমা। অ্যালভিওলাসের প্রাচীর, অ্যালভিওলাস ফেটে যেয়ে ফুসফুসে ফাঁকা জায়গা তৈরি করে, অ্যালভিওলাস ফেটে যেয়ে ফুসফুসে ফাঁকা জায়গা তৈরি করে, যেটাকে বলা হয় এমফাইসেমা। যেটাকে কি বলা হয়, এমফাইসেমা। তাহলে 6-এর 2। ওকে, 6-এর 2। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে, ট্রাকিয়া, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, ব্রঙ্কাস। ট্রাকিয়া, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, ব্রঙ্কাস। অ্যালভিওলাসে হয় ব্যাপন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়। এবার আসো হাসির জন্য দায়ী কোন নার্ভ, হাসি হয় নাক দিয়ে, মনে রাখবা। হাসি হয় নাক দিয়ে হাসি হয়। তাইলে তোমার কি হবে বলো তো, নাকে থাকে অলফ্যাক্টরি নার্ভ। নাকে কোন নার্ভ থাকে, অলফ্যাক্টরি নার্ভ। আর ভেগাস নার্ভ, এটা হচ্ছে হেরিং বয়ার প্রতিবর্তক ক্রিয়ার জন্য দায়ী, মনে রাখবা। হেরিং বয়ার প্রতিবর্তক ক্রিয়ার জন্য দায়ী কোন নার্ভ, ভেগাস নার্ভ। আর কাশির জন্য দায়ী এই দুইটা, হেরিং বয়ার প্রতিবর্ত প্লাস কাশি, হেরিং বয়ার প্রতিবর্ত প্লাস কাশি, ভেগাস। হেরিং বয়ার প্রতিবর্ত প্লাস কাশি, ভেগাস। হাসি অলফ্যাক্টরি, হাসি
অলফ্যাক্টরি। আর গ্যাগ প্রতিবর্ত, গ্যাগ প্রতিবর্ত আছে গ্লোসো, গ গ গ্যাগ গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্যাগ গ্লোসোফ্যারেঞ্জিয়াল, মনে থাকবে। তাহলে হাসি অলফ্যাক্টরি, হাসি অলফ্যাক্টরি, কাশি আর হেরিংবয়ের ভেগাস, আর গ্যাগ গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্যাগ গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্যাগ গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্যাগ গ্লোসোফ্যারেঞ্জিয়াল। ওকে, ঠিক আছে। এবার ট্রাবেকুলি কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসগুলা ট্রাবেকুলি নামক পর্দা দ্বারা আলাদা। অ্যালভিওলাসগুলো কোন পর্দা দ্বারা আলাদা? ট্রাবেকুলি নামক পর্দা দ্বারা আলাদা। তাহলে অ্যালভিওলাস থাকে ফুসফুসে, তার মানে ট্রাবেকুলি কোথায় পাওয়া যায়? ফুসফুসে পাওয়া যায়। ট্রাবেকুলি কোথায় পাওয়া যায়? ফুসফুসে পাওয়া যায়। ওকে, তাহলে 9-এর উত্তর হবে 3। 9-এর উত্তর কত হবে? 3 হবে। 9-এর উত্তর হবে 3। ওকে, 9-এর উত্তর 3। ঠিক আছে। এবার প্রশ্বাস কার্যক্রমে উত্তোলিত হয়। প্রশ্বাস উত্তোলিত মানে উপরের দিকে আসে। দেখবা প্রশ্বাসে ডায়াফ্রাম নিচে নামতেছে, প্রশ্বাসের ক্ষেত্রে কোনটা নিচে নামে? ডায়াফ্রাম নিচে নামে। উত্তোলিত মানে উপরের দিকে ওঠা। তাহলে প্রশ্বাসের সময় কিন্তু ডায়াফ্রাম নিচে নামে, কিন্তু আমার স্টারনাম আর পরশুকা কিন্তু উপরের দিকে ওঠে। তাহলে প্রশ্বাসের সময় উপরে ওঠে কে? স্টারনাম আর পরশুকার শ্যাফট। উত্তর হবে 2 আর 3। আর নিচে নামে কে? ডায়াফ্রাম। তাহলে প্রশ্বাসের সময় নিচে নামে ডায়াফ্রাম, প্রশ্বাসের সময় নিচে নামে কোনটা? ডায়াফ্রাম। উপরে ওঠে কোনটা? তোমার স্টারনাম আর পরশুকা, স্টারনাম আর পরশুকা। ওকে, ঠিক আছে। এবার আসি, মানবদের মস্তিষ্কের কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত? মনে রাখবা, শ্বসন কেন্দ্র থাকে মস্তিষ্কের 2 জায়গায়, মেডুলাতে থাকে আর পঞ্চে থাকে। শ্বসন কেন্দ্র কোথায় থাকে? মেডুলা প্লাস পঞ্চে থাকে। শ্বসন কেন্দ্র টোটাল 4টা, মেডুলাতে 2টা, পঞ্চে 2টা। শ্বসন কেন্দ্র টোটাল কয়টা? 4টা। মেডুলাতে 2টা, পঞ্চে 2টা। মেডুলার 2টার নাম হচ্ছে, মেডুলার 2টার নাম হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার, সরি প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। মেডুলার 2টার নাম কি? প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। আচ্ছা, 9 নাম্বারটা আর একবার দেখাতে হবে না? আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, ট্রাবেকুলি কোথায় পাওয়া যায়? ট্রাবেকুলি নামক পর্দা, এটা অ্যালভিওলাসকে আলাদা করে। এই যে আমাদের এখানে অ্যালভিওলাস আছে না, অনেকগুলো অ্যালভিওলাস আঙ্গুরের থোকার মতো থাকে, এই অ্যালভিওলাসগুলোকে ট্রাবেকুলি নামক পর্দা দ্বারা আলাদা। অ্যালভিওলাসগুলো কোন পর্দা দ্বারা আলাদা? ট্রাবেকুলি নামক পর্দা দ্বারা আলাদা। অ্যালভিওলাস থাকে তোমার ফুসফুসে, এটা দেখবা প্র্যাকটিক্যালের মধ্যে আছে। তোমার এই ফুসফুসের কাজ আছে না, ফুসফুসের কাজ, তারপরে একটা প্র্যাকটিক্যাল অংশ আছে, ওর মধ্যে দেখবা 2 বা 3 নাম্বার লাইনে ওটা আছে, প্র্যাকটিক্যালে 2 বা 3 নাম্বার লাইনে। ওকে, তাইলে এটা উত্তর হবে পঞ্চে। হ্যাঁ, মেডুলা 2টার নাম কি? প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। আর পঞ্চের 2টার নাম আছে অ্যানিউস্টিক সেন্টার আর নিউমোট্যাক্সিস সেন্টার। অ্যানিউস্টিক সেন্টার আর নিউমোট্যাক্সিস সেন্টার। এবার আসো 12 নম্বরটা, কোন সাইনাসের প্রধানের কারণে মানুষের গালে ও দাঁতে ব্যথা হয়? আমাদের এই যে নাসা গহ্বর আছে না, এর এর 2 পাশে সমান্তরালে 4 জোড়া, কয় জোড়া? 4 জোড়া, মানে 8টা প্যারানেজাল সাইনাস থাকে, 8টা বা 4 জোড়া। কিভাবে মনে রাখবা? EMFS দিয়ে মনে রাখবা। EMFS কমেন্টে লেখো, EMFS। ই দিয়ে এথময়েড, ই দিয়ে কি? এথময়েড। ই দিয়ে এথময়েড, এম দিয়ে ম্যাক্সিলারি, এফ দিয়ে ফ্রন্টাল, এস দিয়ে স্ফেনয়েড। ফ্রন্টাল আমাদের এই যে কপালে থাকে বা 2 চোখের উপরে থাকে। যদি পরীক্ষাতে আসে চোখের উপরে মাথা ব্যথা হয় কোন সাইনোসাইটিসের জন্য, তাহলে মনে রাখবা এটা হবে ফ্রন্টাল সাইনোসাইটিস। চোখের উপরে, 2 চোখের উপরে ফ্রন্টাল সাইনোসাইটিস। এবার 2 চোখের মাঝখান, 2 চোখের মাঝখানে মনে রাখবা এথময়েড। ই দিয়ে আই, আই ফর চোখ, মানে 2 চোখের মাঝখানে এথময়েড। 2 চোখের উপরে মানে কপালে, কপালে ব্যথা বা 2 চোখের উপরে ব্যথা, তাহলে সেটা কপালে ব্যথা মানে ফ্রন্টাল সাইনোসাইটিস। আর যদি 2 চোখের মাঝখানে হয় তাহলে এথময়েড। আর গালে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা সব জায়গাতেই কমন, গালে ব্যথা তার মানে ম্যাক্সিলারি সাইনোসাইটিস। ম্যাক্সিলা মানে চোয়াল মানে দাঁত। আর যদি আসে তোমার তোমার মাথার চূড়ায় ব্যথা, কোথায় ব্যথা? মাথার চূড়ায় ব্যথা, তাহলে সেটা হবে স্ফেনয়েড। তাহলে মাথার চূড়ায় ব্যথা, তাহলে সেটা কি হবে? স্ফেনয়েড। তাহলে দেখো এটা কি হবে? তোমার ম্যাক্সিলারি সাইনোসাইটিস। উত্তর কি হবে? ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ম্যাক্সিলারি সাইনোসাইটিস। ক্লিয়ার? তাহলে ফ্রন্টাল আছে কপালে ব্যথা, এথময়েড আছে 2 কপালে বা 2 চোখের উপরে, আর এথময়েড আছে 2 চোখের মাঝখানে, আর স্ফেনয়েড আছে মাথার চূড়ায়, মাথার চূড়ায়। ওকে, মাথার চূড়ায়। ঠিক আছে।
এবার মানুষের বহিঃশ্বসনের ক্ষেত্রে কোন তত্ত্বটি সঠিক? এনজাইমের ভূমিকা আছে, দেখো বহিঃশ্বসনে এনজাইমের ভূমিকা নাই, এনজাইমের ভূমিকা থাকে অন্তঃশ্বসনে। এটা হবে না। প্রধান উপপর্যায় ক্রেবস চক্র না, এটা হচ্ছে অন্তঃশ্বসনে। কোষের অভ্যন্তরে ঘটে হচ্ছে অন্তঃশ্বসন। শক্তি উৎপন্ন হয় না, হ্যাঁ বহিঃশ্বসনে তো শক্তি উৎপন্ন হয় না, তাহলে এটাই ঠিক। বহিঃশ্বসনে শক্তি উৎপন্ন হয় না, এটাই ঠিক আছে, বহিঃশ্বসনে শক্তি উৎপন্ন হয় না। ক্লিয়ার? ঠিক আছে। এবার এটা একটু কমেন্ট করে জানাও তো 14 নম্বরটা, ফুসফুসের দ্বিস্তরী প্লুরাল পর্দার অংশ কি কি? মানে আমরা তো জানি প্লুরা দ্বিস্তরী, প্লুরা কয় স্তরী? দ্বিস্তরী। কি কি বলতো? ভেস্টিবিউল প্যারাইটাল, ভিসেরাল লোবিউল, ব্রঙ্কিউল লোবিউল, ভিসেরাল প্যারাইটাল। তাহলে দ্বিস্তরী কি কি বলতো? দ্বিস্তরী হচ্ছে প্যারাইটাল ও ভিসেরাল, প্যারাইটাল এবং ভিসেরাল। দ্বিস্তরী কি কি হবে? প্যারাইটাল এবং ভিসেরাল। আচ্ছা, এই যে একটা সিকোয়েন্স, ট্রাকিয়া তারপরে কি কি, এগুলো একটু জানতে হবে। ট্রাকিয়া তারপরে কি কি, এগুলো একটু জানতে হবে। হ্যাঁ, তাহলে এটা একটু আমি তোমাকে একটু লিখে লিখে পড়াই, বা তোমরা একটু নোট করতে পারো। হ্যাঁ, দেখো আমাদের প্রথমে একদম নাসারন্ধ্র, যার মধ্যে লোম থাকে। নাসারন্ধ্রে কি থাকে বলতো? লোম থাকে। হ্যাঁ, লোমগুলো ছাকনির মতো কাজ করে। সম্মুখ নাসারন্ধ্র বা অ্যান্টিরিয়র নস্ট্রিল, সেখান থেকে আমাদের বাতাসটা যায় হচ্ছে নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটিতে যায়। এই নাসা গহ্বরে তোমার অলফ্যাক্টরি কোষ থাকে, নাসা গহ্বরে। তারপরে তোমার মিউকাস ক্ষরণকারী কোষ, সিলিয়ারি কোষ থাকে নাসা গহ্বরে। নাসা গহ্বরের পরে তোমার বাতাসটা যায় হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রে। কোথায় যায়? পশ্চাৎ নাসারন্ধ্র বা পোস্টেরিয়র নস্ট্রিলে যায়। পশ্চাৎ নাসারন্ধ্রতে যায় নাসা গলবিল। কোথায় যায় বাতাসটা? নাসা গলবিলে যায়, মানে ন্যাসোফ্যারিংসে যায়, নাসা গলবিলের পরে বাতাসটা যায় ষড়যন্ত্র। কোথায় যায়? ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ক্ষেত্রে মাথায় রাখবা, ষড়যন্ত্রে স্বর তৈরি হয় বা শব্দ তৈরি হয়, এখানে ভোকাল কর্ড থাকে। এখানে কি থাকে? ভোকাল কর্ড থাকে। এবং ষড়যন্ত্র কিন্তু তোমার তরুণাস্থি দিয়ে তৈরি। ষড়যন্ত্র কি দিয়ে তৈরি? তরুণাস্থি, 9টা তরুণাস্থি দিয়ে তৈরি। আর ভোকাল কর্ড থাকে 6টা। ষড়যন্ত্রে তরুণাস্থি 9টা, ভোকাল কর্ড 6টা। ষড়যন্ত্রে স্বর তৈরি হয়। এবং ষড়যন্ত্রের সব থেকে বড় তরুণাস্থির নাম আছে থাইরয়েড তরুণাস্থি। ষড়যন্ত্রের সব থেকে বড় তরুণাস্থির নাম কি? থাইরয়েড তরুণাস্থি। এবং এটা গলার দিকে একটু উঁচু হয়ে থাকে, সেটার নাম আছে তোমার অ্যাডাম চ্যাপল। হ্যাঁ, আবার ষড়যন্ত্রের মধ্যে এপিগ্লটিস থাকে, যেটা খাবার শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়। এপিগ্লটিস থাকে, যেটা কি করে? শ্বাসনালীতে খাবার প্রবেশে বাধা দেয়। ষড়যন্ত্রের পরে শব্দ এই পর্যন্ত কিন্তু তোমার শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চল, মনে থাকবে। এরপরে ষড়যন্ত্রের পরে বাতাসটা যায় ট্রাকিয়াতে। কোথায় যায়? ট্রাকিয়াতে। ট্রাকিয়ার পরে যায় ব্রঙ্কাস। আমি ব্রঙ্কাসের ওগুলোও তো পড়াইছি, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস, তাহলে ওই লাইনে আর গেলাম না। ব্রঙ্কাসের পরে বাতাসটা যায় প্রান্তীয় ব্রঙ্কিউল। কোথায় যায়? প্রান্তীয় ব্রঙ্কিউলে যায়, এই পর্যন্ত আসলে বায়ু পরিবহন অঞ্চল। এই ট্রাকিয়া, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল, এই পর্যন্ত কি অঞ্চল বলতো? বায়ু পরিবহন অঞ্চল। ট্রাকিয়া, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল। এরপরে প্রান্তীয় ব্রঙ্কিউলের পরে শব্দটা যায়, মানে বাতাসটা যায় শ্বসন ব্রঙ্কিউলে। কোথায় যায়? শ্বসন ব্রঙ্কিউল। তারপরে শ্বসন ব্রঙ্কিউলের পরে যায় অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালীর পরে যায় অ্যাট্রিয়াম। এই যে প্রান্তীয় ব্রঙ্কিউলের পরে পুরাটাই কিন্তু শ্বসন অঞ্চল। শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, তারপরে অ্যালভিওলার থলি, তারপরে অ্যালভিওলাই, তারপরে কি বলতো? অ্যালভিওলাই। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের সম্মুখ নাসারন্ধ্র নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র নাসা গলবিল, ষড়যন্ত্র, এটা শ্বাস গ্রহণ ত্যাগ অঞ্চল। তারপরে ট্রাকিয়া, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল, বায়ু পরিবহন অঞ্চল। শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাই, এই পর্যন্ত আসলে তোমার শ্বসন অঞ্চল। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে একটু নোট করে রাখো, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, এই সিকোয়েন্সটা এমসিকিউতে আসে, সব জায়গায় আসে। সিকোয়েন্সটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, তাহলে এবার আমি গেলাম। তাহলে ট্রাকিয়ার পরে কি? ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিউল। তাহলে উত্তর কি হবে?
ব্রঙ্কাস ব্রঙ্কিউল 15-3 উত্তর হবে, 15 উত্তর কত হবে 3। ঠিক আছে, বাকিগুলো দেখবা মিলবে না। উদ্দীপকের প্রবাহ চিত্র মানবদের যে অঙ্কে দেখা যায় তার কার্যকরী একক মানে কি অ্যালভিওলাস। অ্যালভিওলাসে বুদবুদ সদৃশ বায়ুথলি বা গ্যাস বিনিময় করে, হ্যাঁ করে। ম্যাক্রোফেজ অ্যালভিওলার ম্যাক্রোফেজ অণুজীব ধ্বংস করে করে এবং সেপ্টাল কোষ ফসফোলিপিড নিঃসরণ করে। সেপ্টাল কোষ মানে সারফেক্ট্যান্ট, এবং সারফেক্ট্যান্ট হচ্ছে ফসফোলিপিড। সারফেক্ট্যান্ট কি জাতীয়? ফসফোলিপিড জাতীয়। হ্যাঁ, তাহলে এটার হবে 1 2 3 তিনটাই, 1 2 3 তিনটাই হবে। ওকে, তোমরা একটু কমেন্টে ডান লিখো যে আগের টপিকটা বুঝতে পারছো কিনা, 15 নম্বরটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে কমেন্টে একটু ডান লিখো, ডান 15 নম্বরটা বুঝতে পারছি। হ্যাঁ, সিকোয়েন্সটা বুঝতে পারছো কিনা, সিকোয়েন্সটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে ডান লিখো। হ্যাঁ, ওকে। এবার 17 নম্বরটার উত্তর করো। এটাও পড়াইছি যে কত সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। এটাও পড়াইছি অলরেডি। হ্যাঁ, শুরু হয় 23 24 20 25। হ্যাঁ, তাহলে কত উত্তর হবে এটা? 24 সপ্তাহ আছে স্বাধীন অস্তিত্ব, আর 23 সপ্তাহ থেকে ক্ষরণ শুরু হয়। 23 সপ্তাহ থেকে কি শুরু হয়? ক্ষরণ শুরু হয়। সাইনোসাইটিস হওয়ার কারণগুলো কি? দাঁতের ইনফেকশন থেকে হতে পারে, এই দাঁতের ইনফেকশন থেকেও তোমার সাইনোসাইটিস হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস মানে তোমার নালীগুলা বন্ধ হয়ে গেলেও হতে পারে, বুঝা গেছে? তাহলে পানি বের হতে পারতেছে না। ওকে, নাকের হাড় বাঁকা হলেও হতে পারে। তাহলে সাইনোসাইটিস এই 3টা কারণেই হতে পারে। দাঁতের ইনফেকশনের জন্য হতে পারে, সিস্টিক ফাইব্রোসিসের জন্য হতে পারে, তারপরে টনসিলাইটিসের জন্য হতে পারে, মানে টনসিলের প্রদাহ থেকে হতে পারে। ঠিক আছে, তারপরে তোমার নাকের হাড় বাঁকা থাকলে হতে পারে। ওকে, ওই সিকোয়েন্সটা আরেকবার বলতে হবে। ওকে, সিকোয়েন্সটা আরেকবার দেখো। আমাদের এই যে সম্মুখ নাসারন্ধ্র থেকে এটা শুরু হবে, হ্যাঁ, তারপরে নাসা গহ্বরে যাবে, পশ্চাৎ নাসারন্ধ্রে যাবে, তারপর নাসা গলবিলে যাবে, ষড়যন্ত্রে যাবে, এই পর্যন্ত আসলে শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চল। ওকে, তাহলে সিকোয়েন্সটা মাথায় রাখবো। সম্মুখ নাসারন্ধ্র, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, ষড়যন্ত্র। এরপরে আসো তোমার ট্রাকিয়া, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল। তোমার এই পর্যন্ত না মনে রাখলে এই যে লাস্টের এইগুলো একটু মনে রাখতে হবে। ট্রাকিয়া, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল, পরিবহন অঞ্চল। এরপর শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে অ্যালভিওলার থলি, তারপরে অ্যালভিওলাস। এটা হচ্ছে শ্বসন অঞ্চল। তারপরে এটা কি অঞ্চল? শ্বসন অঞ্চল। আশা করি বুঝতে পারছো। এবার 19 নাম্বারটা, মানুষের শ্বসনতন্ত্র সংক্রান্ত রোগ। নিউমোনিয়া, লিউকেমিয়া তো ব্লাড ক্যান্সার, রক্তের ক্যান্সারকে বলা হয় লিউকেমিয়া। হ্যাঁ, এমফাইসেমা। তাহলে উত্তর হবে 1 আর 3। ওকে, 1 আর 3। ঠিক আছে, প্রশ্বাস ক্রিয়ার সময় এটাও কিন্তু অলরেডি পড়াইছি। ডায়াফ্রাম নিম্নগামী হয়, বললাম না যে প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে নামে, কিন্তু আমাদের পরশুকা, স্টাম নাম এগুলো উপরের দিকে ওঠে, এবং দুইটা পেশি সংকুচিত হয়, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। তাহলে ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়, ডায়াফ্রামও সংকুচিত হয়, বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়, চাপ কমে যায়। তাহলে প্রশ্বাসের সময় কি কি ঘটে? প্রশ্বাসের সময় মনে রাখবা ডায়াফ্রাম নিচে নামে, স্টার্নাম আর পরশুকাগুলো উপরের দিকে যায়, বাইরের দিকে যায়, উপরে এবং বাইরের দিকে যায়, বাইরের দিকে যায়। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, চাপ কমে, ফলে বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করে। বাইরে থেকে বাতাস কোথায় প্রবেশ করে? ভিতরে প্রবেশ করে। তাহলে 20-এর উত্তর কত হবে? 4। 20-এর 4। ওকে, এবার অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়? এটা তো আর পড়ানোই লাগবে না। অ্যালভিওলাস কোথায় পাওয়া যায় তুমি অলরেডি বুঝেই গেছো, এটা বৃক্কে পাওয়া যায়। হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বৃক্ক, ফুসফুস। হ্যাঁ, শ্বসনের সহায়তাকারী নার্ভ ভেগাস, ওই যে কাশির মধ্যে ছিল ভেগাস। ডায়াফ্রামে ফ্রেনিক নার্ভ, ডায়াফ্রামে কোন নার্ভ? ফ্রেনিক। ডায়াফ্রাম সংকুচিত হচ্ছে না, কোন নার্ভের জন্য সংকুচিত হচ্ছে? ফ্রেনিক। আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হচ্ছে, ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে 3টাই হবে। আমরা কাশি পড়লাম না, তোমার ভেগাস আর হেরিংবয়ের প্রতিবর্ত ক্রিয়া। হ্যাঁ, কাশি আর হেরিংবয়ের প্রতিবর্ত ক্রিয়ার জন্য কোন নার্ভ? ভেগাস। কাশি এবং হেরিংবয়ের প্রতিবর্ত ক্রিয়া, ভেগাস। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হচ্ছে, ডায়াফ্রাম সংকুচিত হয় ফ্রেনিক নার্ভের জন্য, আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় ইন্টারকোস্টাল নার্ভের জন্য। এটা একটু আগে বলছি। শ্বসনতন্ত্রের কোন অংশ অলফ্যাক্টরি কোষ থাকে বলো? ভেস্টিবিউল, নাসা গহ্বর, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল। 23-এর উত্তর করো। অলফ্যাক্টরি কোষ থাকে, এটা থাকে
এটা থাকে নাসা গহ্বরে, নাসা গহ্বরে থাকে। অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে? নাসা গহ্বরে থাকে। এবার এটার উত্তর করো তো, একটু আগে কিন্তু এটাও পড়াইছি। শ্বসন কেন্দ্র মস্তিষ্কের যে অংশে থাকে, কমেন্ট করো। 23, 24 কমেন্ট করো। 24 কমেন্ট করো। কোন অংশ শ্বাসকেন্দ্র মস্তিষ্কের কোন অংশে থাকে? পন্স, সেরেব্রাম, মেডুলা। পন্স, সেরেব্রাম, মেডুলা। পন্স, সেরেব্রাম, মেডুলা। পন্স, সেরেব্রাম, মেডুলা। কমেন্ট করো 24। শ্বাসকেন্দ্র মস্তিষ্কের যে অংশে থাকে, আমরা বলছিলাম 4টা শ্বাসকেন্দ্র থাকে। পন্সে থাকে 2টা, মেডুলাতে থাকে 2টা, সেরেব্রামে কিন্তু কোনো শ্বাসকেন্দ্র থাকে না। ওকে, তাহলে 24-এর বি, 24-এর ডি। এবার আসি 25। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? খুবই সুন্দর একটা প্রশ্ন। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? মনে রাখবা, শ্বাসনালীতে থাকে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, এটা স্টার দাও। শ্বাসনালীতে কোন তরুণাস্থি থাকে? স্বচ্ছ বা হায়ালিন। শ্বাসনালীতে থাকে স্বচ্ছ বা হায়ালিন। এই 24-এর 4 কেমনে? 24-এর সেরেব্রাম তো হবে না, 1 আর 3 বি। পঞ্চার মেডুলা, পঞ্চার মেডুলা আজকে শুরুতেই তো পড়ালাম। তাহলে শ্বাসনালীতে থাকে স্বচ্ছ বা হায়ালিন। শ্বাসনালীতে থাকে কোনটা বলো তো? স্বচ্ছ বা হায়ালিন। এপিগ্লটিস বাদে, ব্র্যাকেটে লেখো এপিগ্লটিস বাদে। এপিগ্লটিস বাদে, স্টার দাও এই প্রশ্নটা। তাহলে শ্বাসনালীতে থাকে স্বচ্ছ বা হায়ালিন, কে বাদে? এপিগ্লটিস বাদে। এই এপিগ্লটিসে যে তরুণাস্থি থাকে তাকে বলা হয় স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। একটু কমেন্ট করো যে এপিগ্লটিসে কোন তরুণাস্থি থাকে, স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। এটা কিন্তু খুব আসবে তোমাদের এমসিকিউতে, যে এপিগ্লটিসে কোন তরুণাস্থি থাকে, স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। এপিগ্লটিসে কোন তরুণাস্থি থাকে, স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। এ বাদে শ্বাসনালীতে বাকি সব স্বচ্ছ বা হায়ালিন। শ্বাসনালীর সংক্রমণজনিত মানে আমাদের যে নালী আছে, সাইনোসাইটিস, এটা তো নালীর না, এটা তো সাইনাস মানে গহ্বর। ল্যারিনজাইটিস, হ্যাঁ ষড়যন্ত্র। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাসের প্রদাহ। ল্যারিনজাইটিস, ষড়যন্ত্রের প্রদাহ। তাহলে উত্তর হবে 2 আর 3। সাইনোসাইটিস এটা কিন্তু শ্বাসনালীর রোগ না। হ্যাঁ, এটা না তোমার দাঁড়াও, এটা না 3টাই হয়, বুঝছো? এটা 3টাই হয়। তোমার ঊর্ধ্ব শ্বাসনালীর জন্য হয় সাইনোসাইটিস, আর নিম্ন শ্বাসনালীর জন্য, ঊর্ধ্ব শ্বাসনালীর জন্য হয় সাইনোসাইটিস আর ল্যারিনজাইটিস। আর নিম্ন শ্বাসনালীর জন্য আসলে তোমার এই ব্রঙ্কাইটিস। এটা আসলে 3টাই হয় উত্তর। 26-এর 4, 26-এর 4 হবে। হ্যাঁ, 26-এর 4ই হয়। শ্বাসনালীর সংক্রমণজনিত রোগ 3টাই হয়। ঊর্ধ্ব শ্বাসনালীর মধ্যে আছে সাইনোসাইটিস আছে, ওটাইটিস মিডিয়া আছে, এগুলো সব ঊর্ধ্ব শ্বাসনালী। আর নিম্ন শ্বাসনালীর মধ্যে বাকিগুলো, নিম্ন শ্বাসনালীর জন্য বাকিগুলো। এবার শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস থাকে? ষড়যন্ত্র। এবং এই এপিগ্লটিস কিন্তু স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি না। এপিগ্লটিসে কোন তরুণাস্থি থাকে? স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, ঠিক আছে। এবার আসি এটা। এবার দেখো, এই যে এটা ট্রাকিয়া ছিল, এই যেটা কি ট্রাকিয়া। তারপর দেখো ব্রঙ্কাস, ব্রঙ্কাস। হ্যাঁ, ব্রঙ্কাস আবার ভাগ হয়েছে, এই যে ব্রঙ্কিওলে ভাগ হয়েছে। ভাগ হওয়ার পরে এরপরে দেখো ব্রঙ্কিওলের পরে কি আছে? এই যে দেখো অ্যালভিওলার নালী, তারপরে অ্যাট্রিয়াম, এই যে এখানে অ্যাট্রিয়াম, এই যে এইখানে অ্যাট্রিয়াম, তারপরে এই যে এটা অ্যালভিওলার থলি, তারপর পুরোটা আসছে অ্যালভিওলাই। তাহলে পি চিহ্নিত অংশটা কি বলতো? পি চিহ্নিত অংশটা আছে তোমার অ্যালভিওলার নালী। পি চিহ্নিত অংশটা কি? অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী। ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল তো হবেই না, এইটা একটা নালী। নালীটা কি? অ্যালভিওলার নালী। 27-এর বি। উদ্দীপকের কিউ মানে অ্যালভিওলাস, আইসাকার এপিথেলিয়াল বা স্কমাস এপিথেলিয়াম, সারফেক্টার নিঃসৃত হয়, গ্যাসীয় বিনিময় ঘটে। তাহলে 3টাই তো হবে। 29-এর ডি, 29-এর ডি, 29-এর ডি। এবার অ্যালভিওলাসের ক্ষেত্রে দেখো প্রযোজ্য 9 বলছে, 9। হ্যাঁ, 9 বলছে। ফুসফুসের গঠন ও কাজের একক, হ্যাঁ পালমোনারি শিরা, পরে বলি। এদের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্ত্র থাকে। এদের প্রাচীর চাপা এবং স্কমাস এপিথেলিয়াল, হ্যাঁ এটাও থাকে। বাট পালমোনারি শিরা থেকে তো এদের উৎপত্তি না।
তাহলে উত্তর হবে এটা 30-এর বি, 30-এর বি, 30-এর উত্তর কত হবে? বি উত্তর হবে, 30-এর বি উত্তর হবে। ওকে, 30-এর বি উত্তর হবে, 30-এর বি। এবার দেখো নিচের কোনটা ফুসফুসের একক? নিউরন, নেফ্রন, অ্যালভিওলাস, ব্রঙ্কিউল। উত্তর হবে অ্যালভিওলাস। অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কাজের একক। 31-এর সি। প্রশ্বাস বা শ্বাস গ্রহণের সময় ডায়াফ্রামের সংকোচন ঘটে, হ্যাঁ। ইন্টারকোস্টাল পেশির সংকোচন ঘটে, হ্যাঁ। বক্ষগহ্বরের আয়তন বাড়ে, হ্যাঁ। এটা তো একটু আগেই বলছিলাম যে আমাদের প্রশ্বাসে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে, বক্ষগহ্বরের আয়তন বাড়বে, চাপ কমবে, চাপ কমলে বাতাস ভিতরে প্রবেশ করবে। তাহলে উত্তর হবে 32-এর ডি 1 2 3, 32-এর ডি 1 2 3। ওকে, 32-এর ডি 1 2 3। ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ? দেখো কানের ভিতরে বাইরে যে কোনো অংশের প্রদাহকে বলে ওটাইটিস। কানের ভিতরে বাইরে যে কোনো অংশের প্রদাহকে আমরা কি বলবো? ওটাইটিস। ঠিক আছে, এর মধ্যে মধ্যকর্ণের প্রদাহকে বলা হয় ওটাইটিস মিডিয়া। মধ্যকর্ণের প্রদাহকে কি বলা হয়? মধ্যকর্ণ মানে কানের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহকে কি বলা হয়? ওটাইটিস মিডিয়া। এবার শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন নার্ভ ভূমিকা পালন করে? অ্যাবডুসেন্স, ইলিয়াক, অলফ্যাক্টরি, ভেগাস। একটু কমেন্ট করে জানাও তো। 34 একটু কমেন্ট করে জানাও। 34 কমেন্ট করো। 34 কমেন্ট করো। শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন নার্ভ ভূমিকা পালন করে? শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন নার্ভ ভূমিকা পালন করে? অ্যাবডুসেন্স, ইলিয়াক, অলফ্যাক্টরি, ভেগাস। উত্তর হবে ভেগাস। ওই যে হেরিংবয়ের প্রতিবর্ত ক্রিয়া, কাশি, বাদ বাকি। আর অলফ্যাক্টরি মূলত ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে। অলফ্যাক্টরি ঘ্রাণ উদ্দীপনা আর হাসি, আর ভেগাস মূলত স্নায়বিক নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, ভেগাস। 34-এর ডি, 34D, এই সব সিসি করতেছে কোনো। 34-এর উত্তর হবে ডি। অলফ্যাক্টরি দেখে মনে হতে পারে শ্বসনে, না। অলফ্যাক্টরি আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে, ঘ্রাণ উদ্দীপনা। এটা নাসা গহ্বরে থাকে এবং এটা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করে। আর ভেগাস নার্ভ মূলত আমাদের শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। ভেগাস নার্ভ মনে রাখবা, ভেগাস নার্ভ। বা তুমি মনে রাখতে পারো হেরিংবয়ের প্রতিবর্ত ক্রিয়া, হেরিংবয়ের প্রতিবর্ত ক্রিয়া। বই খুলে একটু দেখো, হেরিংবয়ের প্রতিবর্ত ক্রিয়া। এবার এ চিহ্নিতটা কি? বহিঃশ্বসনে তো স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তর হবে না, এখানে কোনো বিক্রিয়া হয় না। জারণ প্রক্রিয়া শক্তি না, শক্তি শোষণ না, শক্তি রিলেটেড কিছুই না, এখানে শুধু বিনিময় হয়, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়। তাহলে 35-এর বি। সাইনোসাইটিসে আক্রান্ত সাইনাসগুলো কি কি? আমি বলছিলাম ইএমএফএস। আমার সময় মেডিকেল আসছিল যে কোনটা প্যারানাজাল সাইনাস না, অপশনে ছিল ম্যান্ডিবুলার। এম দিয়ে কিন্তু ম্যান্ডিবুলার না, ম্যাক্সিলারি, কিন্তু ম্যাক্সিলারি, এথময়েড, স্পেনয়েড আর ফ্রন্টাল। তাহলে এটা 36-এর কিন্তু ডি হয়, হ্যাঁ। 36-এর উত্তর কত হবে? ডি। 36-এর উত্তর হবে ডি। ওকে, মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? উত্তর করো। মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16, 20, 22, 24। 16 গ্রাম। কত গ্রাম? 16 গ্রাম। তোমরা আর একটা জিনিস রিপ্লাই করো তো, যে হিমোগ্লোবিন এর মধ্যে হিম আছে আর গ্লোবিন আছে না? হিম আর আছে গ্লোবিন আছে, হিম আর গ্লোবিন। রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কত? রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কত? এটা একটু কমেন্ট করে জানাও। রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কত? এটা একটু কমেন্ট করে জানাও। রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত কত? কমেন্ট করে জানাও। রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত কত? এবার আসি, ফুসফুসের কার্যিক একক হলো অ্যালভিওলাস, যা অত্যন্ত পাতলা ও চ্যাপ্টা আয়সাকার কোষ দ্বারা গঠিত। এই কোষের ফাঁকে ফাঁকে বিশেষ ধরনের কোষ থাকে। উদ্দীপকের বিশেষ পদার্থটা কি? যেটা যে স্বাধীন অস্তিত্বের অন্যতম ধারক হিসেবে বিবেচ্য। কি হবে বলতো এটা? সারফেক্ট্যান্ট। হ্যাঁ, হিম 25, গ্লোবিন তোমার হিম আর গ্লোবিনের অনুপাত, কত? 1:25। 1:25, হ্যাঁ। হিম আর গ্লোবিন, তাহলে হিম কিন্তু 25 না, গ্লোবিন 25। হিম আর গ্লোবিনের অনুপাত কত? 1:25। হিম আর গ্লোবিনের অনুপাত কত? 1:25। এটা যেন না ভুল যাই। হিম আর গ্লোবিনের অনুপাত কত? 1:25। এটাও এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ।
আবার হিমের মধ্যে তোমার আয়রন থাকে, হিমের মধ্যে কি থাকে, আয়রন থাকে, যেটা ফেরিটিন হিসেবে থাকে। হিমের আয়রন কি হিসেবে থাকে, ফেরিটিন হিসেবে থাকে, লিভারে জমা থাকে। হিমের আয়রন ফেরিটিন হিসেবে লিভারে জমা থাকে। ওকে, এবার উদ্দীপকের যে সারফেক্ট্যান্টের কাজ কি? সারফেক্ট্যান্ট গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে, অ্যালভিওলাসের পৃষ্ঠটান কমায়। গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে, অ্যালভিওলাসের পৃষ্ঠটান বা সারফেস টেনশন হ্রাস করে। ওকে, তাহলে সারফেক্ট্যান্ট সারফেস টেনশন হ্রাস করে বা পৃষ্ঠটান কমায়, আর গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। রোগ জীবাণু ধ্বংস করে না, রোগ জীবাণু ধ্বংস করে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তাহলে উত্তর হবে 1 আর 2, 1 আর 2। এবার শ্বসন বৃক্কের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে? মনে রাখবা অ্যালভিওলাস। সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস হবে না, টার্মিনাল ব্রঙ্কিওল হবে না। এখন যেহেতু অ্যালভিওলাসের মধ্যে আর কোনো কিছু কিন্তু অ্যালভিওলাস রিলেটেড নাই, তাহলে উত্তর হবে অ্যালভিওলার নালী। যদি অ্যালভিওলাস থাকতো তাহলে উত্তর হবে আর 10টার মতো আছে, শেষ করে দিই। আর 10 মিনিট, 5-10 মিনিট লাগবে, বুঝতে 10 মিনিট লাগবে, একবারে শেষ করে দিই। তাহলে উত্তর হবে কি, অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী। এবার আসে 41, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে নিচের কোন অংশে? দেখো অ্যালভিওলাস, অ্যালভিওলাস। হ্যাঁ, এখন এইখানে তো অ্যালভিওলাস রিলেটেড কিছু নাই, তাহলে অ্যালভিওলার নালী দেখাবে, অ্যালভিওলার নালী। 42 উত্তর করো। 42, কত সপ্তাহ বয়সের মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করায়? 22, 23, 24, 25। এটা তোমরা 42 নাম্বার তোমরা উত্তর করবা, 42। 42 তোমরা উত্তর করবা, 42 তোমরা উত্তর করবা। এবার আসি 43, উদ্দীপকের চিত্রের অঙ্কটার কাজ কি? মানে ফুসফুসের কাজ কি? রোগ প্রতিরোধ, গ্যাসীয় পদার্থের বিনিময়, ভারসাম্য রক্ষা, হরমোন নিয়ন্ত্রণ। গ্যাসীয় বিনিময়, গ্যাসীয় পদার্থের বিনিময়, গ্যাসীয় পদার্থের বিনিময়। এই 42C কেন? এইসব উল্টাপাল্টা উত্তর দিলে তো সমস্যা। হ্যাঁ 42C হবে, হ্যাঁ 42C, 24 সপ্তাহ। 42C, হ্যাঁ 24 সপ্তাহ। 23 সপ্তাহ থেকে ক্ষরণ শুরু হবে, আর 24 সপ্তাহ হচ্ছে স্বাধীন অস্তিত্ব। আর 43B উত্তর। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের বিনিময়। বাম ফুসফুসে লোবিউল কয়টা? এই প্রশ্নটা না তোমার অনেক আগে আসছে, দেখো 17 সালে। তার মানে এই প্রশ্নটা আসলে ভুল, মানে তখনকার বইয়ে ঠিক ছিল, এখনকার বই অনুযায়ী কিন্তু এই প্রশ্ন হবে না, কারণ অসংখ্য লোবিউল থাকে। লোবিউল থাকে কতগুলো? অসংখ্য থাকে। আগের বইগুলোতে তোমার লোবিউল ছিল আছে তোমার বাম ফুসফুসে 8টা, বর্তমানে যেটাকে আমরা সেগমেন্ট বলতেছি, বর্তমানে যেটাকে আমরা কি বলতেছি, সেগমেন্ট। আমি আবার বলি, ডান ফুসফুসে লোব 3টা, মনে রাখবা, ডান ফুসফুসে লোব 3টা, বাম ফুসফুসে লোব 2টা। ডান ফুসফুসে সেগমেন্ট 8টা, বাম ফুসফুসে সেগমেন্ট, ডান ফুসফুসে সেগমেন্ট 10টা। আমি আবার লিখে দিই এখানে, দেখো ডান বাম, ডান ফুসফুস বাম ফুসফুস, লোব 3টা 2টা, সেগমেন্ট 10টা 8টা, যেন ভুল না যায়। আর লোবিউল অসংখ্য, লোবিউল অসংখ্য, লোবিউল অসংখ্য, লোবিউল অসংখ্য। ওকে, আর আগের বইয়ে এই সেগমেন্টের বদলে লোবিউল ছিল, ওই 17 সালের দিকে, অনেক আগে। এখনকার বই অনুযায়ী এটাই কারেক্ট, এটা একটু সবাই লিখে রাখো আর কি। হ্যাঁ, এই যে এই কয়টাই, আর নাই। দেখো কতগুলো আছে, 52টা, 54টা থাকার কথা। হ্যাঁ 54টাই আছে, দেখো 54টা আছে। তাহলে আর 5 মিনিট লাগবে। এই আমরা এই নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক পড়াইছি না? ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার তলি, অ্যালভিওলাই। তাহলে এটা, আচ্ছা ব্রঙ্কাস আগে নাকি ট্রাকিয়া আগে? আমার ট্রাকিয়া আগে হবে, তাহলে তো এটা হচ্ছে না। ট্রাকিয়া তারপরে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল তো আগে হবে না, আগে ব্রঙ্কাস হবে তারপরে ব্রঙ্কিওল হবে, তাহলে এটাও হচ্ছে না। ট্রাকিয়া, অ্যালভিওলার থলি, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, এটা তো হবেই না, অ্যালভিওলাস তো পরের দিকে যায়। তাহলে বুঝতেই পারতেছো 45-এর এ হবে। বন্যার বয়স 5 বছর, তার কান ব্যথা এবং কানে পুঁজ জমছে, ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বলেন এটা অনুজীবঘটিত রোগ, তবে সংক্রামক নয়। বন্যার রোগটির নাম কি? কানে ব্যথা, কানে পুঁজ, তার মানে ওটাইটিস মিডিয়া। এই যে কানে যে পুঁজ হয়েছে, কানে যে পুঁজ হয়েছে, এই পুঁজ বের করা হয় একটা টিউব দিয়ে, কানের পুঁজ বের করা হয় একটা টিউব দিয়ে। এই টিউবটার নাম হচ্ছে টিম্পেনি স্টোমি টিউব, টিম্পেনি স্টোমি টিউব, টিম্পনি স্টোমি টিউব দিয়ে কানের পুঁজ বের করা হয় একটা টিউব দিয়ে। টিউবটার নাম কি? টিম্পেনি স্টোমি টিউব, টিম্পেনি। আর কানের পর্দা ছিদ্র হয়ে গেলে একটা অপারেশন হয়, অপারেশনের নাম আছে মাইরিঙ্গোপ্লাস্টি। অপারেশনের নাম কি? মাইরিঙ্গোপ্লাস্টি, মনে রাখবা। কানের পর্দা ছিদ্র হয়ে গেলে যে অপারেশন হয়, অপারেশনের নাম কি? মাইরিঙ্গোপ্লাস্টি, এবার বন্যার রোগ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে?
বন্যার রোগ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ভ্যাকসিন নেওয়া যেতে পারে, হ্যাঁ, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। ভ্যাকসিনের নাম কি? নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। বায়ু দূষণ থেকে দূরে রাখতে হবে, হ্যাঁ। অ্যান্টিবায়োটিক ব্যবহার, ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে হ্যাঁ ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ, যেহেতু এটা একটা ইনফেকশন ব্যাকটেরিয়ার জন্য যদি হয়, তাহলে এটার উত্তর 1 2 3 হবে। এখানে ভুল উত্তর আছে, 1 2 3 তোমার তিনটাই হবে। রক্তের পিএইচ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কে? পানি ভূমিকা পালন করে না, আয়ন। একটা আছে প্রোটন আর একটা আছে বাইকার্বনেট। উত্তর হবে 2 আর 3। তাহলে 48 এর উত্তর কত হবে? সি। ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? শ্বসনের কোনো ভূমিকা নাই, ডায়াফ্রামের শ্বসনের ভূমিকা আছে। বক্ষ উদরকে পৃথক রাখে, হ্যাঁ, ওকে, বাদ বাকি কোনোটা আর দেখার দরকার নাই। তাহলে বক্ষ উদরকে কি করে? পৃথক রাখে। বক্ষ উদরকে কি করে? পৃথক রাখে, পৃথক রাখে। এবার আসি আমরা ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতা। এটার একটু কমেন্ট করো তো। ভাইটাল ক্যাপাসিটি, টাইডাল ভলিউম, টাইডাল বা রেসিডুয়াল ভলিউম। দেখো টাইডাল ভলিউম এটা আছে 500 ml। টাইডাল ভলিউম কত ml? 500 ml। আমরা প্রতিবার প্রশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বাতাস নিচ্ছি বা যে পরিমাণ বাতাস ছাড়তেছি সেটাকে বলা হয় টাইডাল ভলিউম, এটা 500 ml। আর ফুসফুসে সবসময় যে বাতাসটুকু থেকে যায় সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম, এর পরিমাণ আছে 1500 ml। এর পরিমাণ কত ml? 1500 ml। তাহলে টাইডাল ভলিউম কি? 500 ml। আমরা প্রতিবার যে পরিমাণ বাতাস নিচ্ছি বা বাতাস ছাড়তেছি সেটাকে বলে টাইডাল ভলিউম। আর ফুসফুসের মধ্যে সবসময় যে বাতাস থাকে সেটাকে বলে রেসিডুয়াল ভলিউম, ওকে। আর ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। এই ভাইটাল ক্যাপাসিটির পরিমাণ আছে 4500 ml। কত ml? 4500 ml। তবে দৌড়বিদদের ক্ষেত্রে 6000 ml। যারা দৌড়বিদ তাদের ক্ষেত্রে কত ml? 6000 ml। দৌড়বিদদের ক্ষেত্রে কত ml হবে? 6000 ml। 6000 ml, হ্যাঁ, 50-এর 1 হবে। অ্যালভিওলাস কি? ফুসফুসের গঠন ও কার্যের একক। প্রাচীরে কোলাজেন তন্তু থাকে। অ্যালভিওলার ম্যাক্রোফেজ জীবাণু ধ্বংস করে। তাহলে 1 2 3 তিনটাই হবে, ঠিক আছে। তাহলে অ্যালভিওলাস কি করে? ফুসফুসের গঠন ও কাজের একক, প্রাচীরে কোলাজেন তন্তু থাকে, জীবাণু ধ্বংস করে। তাহলে 51-4। এবার দেখো সুজন নিয়মিত ধূমপান করে কিন্তু কয়েকদিন ধরে অসুস্থ থাকছে, বিভিন্ন ধরনের সমস্যার কথা তিনি। ধূমপান তাকে ভবিষ্যতে তাকে মারাত্মক শারীরিক সমস্যা। এখন দেখো আমাদের উদ্দীপকের উপাদান মানে ধূমপানে সিগারেটের শলাকায় 4000 রাসায়নিক উপাদান থাকে। সিগারেটের শলাকায় কতগুলো রাসায়নিক উপাদান থাকে? 4000। সিগারেটের শলাকায় 4000 রাসায়নিক উপাদান থাকে। সিগারেটের শলাকায় 4000 রাসায়নিক উপাদান থাকে, কিন্তু ধোঁয়ায় থাকে 500। ধোঁয়ায় কতগুলো থাকে? 500। এর মধ্যে ক্যান্সার সৃষ্টি করে কার্বন মনোক্সাইড, নিকোটিন, টার, সবগুলো হবে। কার্বন মনোক্সাইড, নিকোটিন, টার সবগুলোই হবে, হ্যাঁ। উদ্দীপকের অনুযায়ী সুজনের যে সমস্যা হতে পারে, মানে ধূমপানের ফলে কি কি সমস্যা হতে পারে? অ্যালভিওলাস নষ্ট হয়ে যেতে পারে। ওই যে অ্যালভিওলাস ফেটে যে ফুসফুসে ফাঁকা জায়গা তৈরি করে, যেটাকে বলে এমফাইসেমা। ফুসফুসের অন্তঃপ্রাচীরের সিলিয়াগুলো অবশ্য হয়ে যেতে পারে। এক্স রে ফিল্ম সাদা হয়ে যেতে পারে, হ্যাঁ, মনে রাখবা এক্স রে ফিল্ম কালো, এটা হচ্ছে ভালো। এক্স রে ফিল্ম, ফুসফুসের এক্স রে যদি কালো থাকে তাহলে ভালো, আর যদি সাদা থাকে তার মানে সেটা খারাপ। তার মানে 1 2 3 তিনটাই হবে। 53-4, 1 2 3 তিনটাই, 1 2 3 তিনটাই। এবার রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়, হ্যাঁ হয়। প্রশ্বাসের হার কমে যায়। শোনো, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.25% বাড়লে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.25% বাড়লে শ্বসনার দ্বিগুণ হয়। যেমন তুমি পাহাড়ের উপরে গেছো, পাহাড়ের উপরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, বা তুমি দেখা গেলো একটা ধোঁয়াযুক্ত রুমের মধ্যে আছো যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, সেখানে যাওয়ার পরে দেখবা তুমি ঘেমে গেছো বা তোমার শ্বসনার বেড়ে গেছে, হ্যাঁ, ক্লিয়ার। আর যেখানে অক্সিজেন কম, যেমন পাহাড়ের উপরে গেছো যেখানে অক্সিজেন কম, সেখানে যাওয়ার পরে দেখবা তোমার শ্বসনার বেড়ে যাবে, ঠিক আছে। এবং শ্বসনার তুমি তো জানো শ্বসনার শিশুদের প্রতি মিনিটে কতবার? 14 থেকে 18 বার। শ্বসনার প্রতি মিনিটে কতবার? 14 থেকে 18 বার। শিশুদের ক্ষেত্রে 40 বার। শিশুদের ক্ষেত্রে শ্বসনার কতবার? 40 বার। দেহের এনজাইম ও প্রোটিন ধ্বংস হয় না। ধূমপানের জন্য দেহের এনজাইম প্রোটিন ধ্বংস হয় না। তাহলে উত্তর হবে 54-1। আমাদের মনে হয় শেষ আর নাই, ওকে। এখন তোমরা একটু কমেন্ট করে জানাও কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা।
বা বুঝছো কিনা। টোটাল প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো ক্লাস নিলাম। ওকে, একটু কমেন্ট করে জানাও সবাই বুঝতে পারছো কিনা। ওকে, একটু কমেন্ট করতে থাকো সবাই, ক্লাস কেমন লাগলো। আর আগামীকাল রাত 10টায় বোটানি 4 ক্লাস হবে, বোটানি 4 অনুজীব ক্লাস হবে আগামীকাল রাত 10টায়। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, বা কারো কোনো টপিকসে বুঝতে অসুবিধা আছে কিনা। হ্যাঁ, শ্বসনার স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, প্রতি মিনিটে 14 থেকে 18 বার, কিন্তু শিশুদের ক্ষেত্রে 40 বার। শিশুদের ক্ষেত্রে কতবার? 40 বার। আমাদের সাথে শেষ পর্যন্ত আছে সুদীপ্তাকর, মিলিহাদ আহমদ, তানজিরুল ইসলাম, হাসান মাহমুদ আহাদ। ওকে, ঠিক আছে, আর বেশি সময় নিব না। অনেক রাত পর্যন্ত ক্লাস নিছি, মানে অনেক দিন পর, এতক্ষণ আসলে অনলাইনে আমি কখনোই পড়াই না। তোমাদের যদি একটু উপকার হয় এই আর কি, তোমাদের উপকারের জন্যই। ওকে, ওকে, তাহলে কালকে বোটানি 4 ক্লাস নিব, আশা করি সবাই উপস্থিত থাকবা। আর সবাইকে আবারও অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আসসালামু আলাইকুম সবাইকে।